গুরুজি, হ্যাঁ বলছি আপনি এর আগে বলেছিলেন ওই সেটা আজকে কি কোনো মন্ত্রতন্ত্র দেওয়ার কোনো আছে কিছু? আজকে না, সেরকম তো কিছু নেই। ভিডিও বলো। আচ্ছা, যদি না থাকে থাকলে বলতাম, না থাকলে বলতাম না। ওই যে আপনি যে একটা দিয়েছিলেন যে বশীকরণ, ইন্দ্রজালের যে বশীকরণটা দিয়েছিলেন, হ্যাঁ তা বলেছিলেন যে পরে নেক্সট ক্লাসে আমি দিয়ে দেবো ওই হ্যাঁ আপনার ওই এগুলো আচ্ছা গন্ডিগুলো, রাম গন্ডি, সীতা গন্ডি, লক্ষণ গন্ডি, তারপরে হনুমান বর্জ্য বন্ধনী, হুম এগুলো দিয়ে দেবো। তো হ্যাঁ সেই হিসাবে আমি বললাম যদি আজ যদি মন্ত্র যদি নাই করেন তাহলে আজকে দিতে হবে না। না, ও গন্ডিগুলো তো দেওয়া আছে। গন্ডি দেওয়া নেই? না না, না না, রামগন্ডি, সীতাগন্ডি, লক্ষণগন্ডি এগুলো দেওয়া নেই। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, ওগুলো তো দিতে ব- হবে। হনুমান 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 বর্জ্য বন্ধনী গন্ডি। বর্জ্যবন্ধনী, বর্জ্যবন্ধনী দিয়েছি, তাহলে ভিডিও দেখেননি? হ্যাঁ, আমি এইটা কি আমরা আমার সব লিখেছি করে। আচ্ছা আহ, বর্জ্য একে হনুমান মন্ত্র দিয়েছেন, ওই চন্দ্রা মাধব সুরাজ মান্ধ, ওটা ওটা দিয়েছেন। তারপরে আপনার হাওয়ায় আমি উড়ে যায়। আহ, তারপরে দিয়েছেন ওই হ্যাঁ ঠিক আছে, গন্ডি যেগুলো মন্ত্র যেগুলো দেওয়া হয়নি, দেববন্ধন দিয়েছেন। যেগুলো দেওয়া হয়নি আমার ভুল হয়ে গেছে, ক্ষমা চেয়ে নিচ্ছি, পরে দিয়ে দেবো। না এই ব্যাপার না, ওটা না, আপনি বলছেন নেক্সট যখন ক্লাস হবে তখন দেবো। আচ্ছা আপনি দেননি থেকে দেবো হবে তা না, ছিজি এরকম বলে আমাদের পাপ বাড়াবেন না। হ্যাঁ, আপনি যেটা দিয়েছেন হনুমান গন্ডিটা দিয়েছেন, যেটা রক্ষা কবচে দেববন্ধনে, হ্যাঁ, সেটা ওম শ্রী গুরুকে নম, এটা দিয়েছেন। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ, ক্লাসগুলো হ্যাঁ আবার এই যে রানিং ক্লাস হচ্ছে, রানিং ক্লাসে আসলেই আমরা ওগুলো পেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, সেটাই বললাম আমি, হ্যাঁ, এটা কি রানিং ক্লাস হচ্ছে জিজ্ঞেস না না করলাম না না, এটা। আজকেরটা তো ফ্রি। তাহলে বলবো। হ্যাঁ আজকের হ্যাঁ। ক্লাসটা ফ্রি। 2-3 দিন পরেই আবার এটার পেড ক্লাস চালু করব, 2-3 দিন পরে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এরপরে আপনারা তো সব সময় থাকবেন, আপনারা তো আর যাবেন না চলে, ফ্রি ক্লাসেও চলে না না, উপস্থিত হয়ে মাথা গেলাম যাবেন। নাকি? যে বাঁধনে বন্ধন দিয়েছেন সে বাঁধন ছেড়ে কি কখনো যায়? জয়রাম তারা। আর রাজু বাবা এসছো? ঠিক আছে, জয় মা জয় মা জয় মা। ঠিক আছে, তাহলে সবাই মাইক বন্ধ করুন, আবার তো স্টার্ট করি। এখন কালকে কালকে একটু আবেগের মধ্যে একটা জিনিস আমি উল্টোপাল্টা বলে ফেলেছি, ওটা কিছু মনে করবেন না। যেটা ওই বামাচারের মধ্যে যেটা ওই খেচুড়ি মুদ্রা, মদরা কিন্তু হচ্ছে মুদ্রা নয়, কিন্তু ওই খেচুড়ি মুদ্রাটা একটা মুদ্রা। ওই খেচুড়ি মুদ্রাটাই হচ্ছে বামাচারের মুদ্রা, যেটা মেন মুদ্রা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওইটার দ্বারাই কিন্তু এই যে আমরা পঞ্চমকার সাধনা ওই খেচুড়ি মুদ্রার দ্বারাই কিন্তু হয়। এটাই আমি কালকে একটু হয়তো গুলিয়ে ফেলেছিলাম আর কি, ওটা কিছু মনে করবেন না। যাক, আমি পরে ভিডিওটা আবার যখন দেখলাম আমি বলছি, এ মা কী বলে ফেললাম। যাই হোক, তো আজকে আমরা কিছু আলোচনা করব। সেগুলো হচ্ছে, যারা পুরাতন আছেন তারা ভালো বুঝবেন, যারা নতুন আছেন তারা পরে এই ব্যাপারটা নিয়ে যখন আবার শুনবেন তখন তাদের মাথাটা ক্লিয়ার হবে। আজকে কিছু আলোচনা আছে, যাদের সাথে আলোচনা হয়েছিল তোমরা আছো বাবা, তোমরা কিছু মনে করো না। আলোচনাটা এরকম কিছু মানুষের সাথে হয়েছিল। সেই আলোচনাটা হচ্ছে কি, যে খানিকক্ষণ আগে কয়েকজনের সাথে কথা বললাম যে আমরা যদি কাজ করব, বান, হ্যাঁ অস্ত্র আমার কাছে রাখতে হবে। তো বলছে বানের কাজ করতে পারবো? হ্যাঁ, কেন করতে পারবেন না, অবশ্যই করা যাবে। কিন্তু বানের কাজ যদি আমরা করি তবে ট্রাই করতে হবে। আপনি যদি টাকা দিয়ে বানের কাজ করেন, কাকে মারবেন? কোনো একটা পরিবারের একটা স্ত্রীকে মারবেন, নাহলে কোনো পরিবারের স্ত্রী তার স্বামীকে মারবেন। তাহলে সেটা ট্রাই করে দেখতে হবে। তাহলে সেটা কার উপর ট্রাই করবেন? আগে নিজের ছেলের উপরে কিংবা নিজের স্ত্রীর উপরে ট্রাই করে দেখুন, নচেত বানের কাজ করবেন না। আমাদের এত ক্ষমতা নেই, আমরা একটা মানুষকে মারার অধিকার পেয়ে গেছি তন্ত্রের মাধ্যমে। তন্ত্র আছে মানে আমি একটা মানুষকে মেরে দেবো?
এটা কোনো নিয়মে নেই। আমি এর জন্য বলি যে যদি কারোর কোনো সমস্যা থাকে, মানে কেউ যদি কোনো ডিস্টার্বমেন্ট কাউকে করছে, হতেই পারে ডিস্টার্বমেন্ট কেউ করতেই পারে, তাহলে আমাকে প্রোটেকশন নিতে হবে। আমার কাছে প্রোটেকশন আছে। হ্যাঁ, তাকে জব্দ করা যায়, কিন্তু জন্ম দেওয়ার যখন অধিকার নেই, মারার অধিকার নেই। আমি তাকে জব্দ করতে যাব কেন? তাকে জব্দ করতে যাব কেন? আমি নিজে প্রোটেকশন নিয়ে থাকবো, সে আমার কিছু ক্ষতি করতে পারবে না। আচ্ছা, আমি এই যে বলেছিলাম যে গুরুজি, হ্যাঁ, কেউ যদি আপনার ক্ষতি করে দিয়ে চলে যায়, হ্যাঁ, তখন আপনি কি করবেন? ধরুন ক্ষতিটা করে দিয়ে চলে গিয়েছে, देखने वाला যে ক্ষতিটা কোনোদিন देखने वाला आदमी है, देखने वाला आदमी है, करोड़ करोड़ 100 करोड़ धरती पे आदमी है, তাকে কিন্তু সবাই দেখে। তাপস মাইক বন্ধ করো, তাপস মাইক বন্ধ আমার করো। তো আর বিশ্বাস হয় না যে ঠাকুর বা দেবতা আছে বলে আমার বিশ্বাস হয় না। হ্যাঁ, আপনাদের বিশ্বাস হবেও না, কারণ আজকে যেটা হয়ে গেল মোটামুটি 10 বছর হয়ে গেল, তার তো বেশ ভালোই আছে। দেখুন একটা কথা বলি, এই তার বুড়ি বয়সে গিয়ে তার কিছু হলে পরে কি যা আছে? ওটা তো সাধারণ মানুষ, যে প্রতিটা মানুষই বুড়ি বয়সে গিয়ে অসুস্থ হয়। আপনি তো ভালো থাকবেন, আপনি প্রোটেকশন নিয়ে ভালো থাকুন না। ক্ষতি করে চলে গেছে আমি মানছি, ক্ষতি করে চলে যাচ্ছে আমি মানছি, আপনার কথাটা অমান্য করছি না। আপনি একটু প্রোটেকশন নিয়ে একটু কষ্ট করে থাকুন, ডাল ভাত খেয়ে থাকুন। পরবর্তী হাসিটা আপনি বুড়ো বয়সে কত সুন্দরভাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কত সুন্দর ফুর্তি আনন্দ করে বাঁচবেন, সেটা ভালো না? আপনি জজ সাহেব হয়ে গেলেন কাউকে ক্ষতি করার জন্য। আপনি নিজেকে একবার কোশ্চেন করুন। আচ্ছা গুরুদেব, একটা মাঝখানে কথা বলছি, কেউ যে ক্ষতি করছে তার প্রমাণ কি আমরা কি জানতে পারবো? হ্যাঁ, সে আমার ক্ষতি করেছে, আমরা তো গেস্ট করি, তাই তো? অবশ্যই, অবশ্যই জানা যায়। আমি এর আগেও বলেছি, আজকে ক্লাসে কয়েকজন ছিলেন, কালকে নতুন ক্লাসে যারা জয়েন করেছেন, আমি কালকে বলেছিলাম যে আমি ইনস্ট্যান্ট রেজাল্ট দেখাবো। আজকে এক ভদ্রলোক ছিলেন আপনার উত্তরবঙ্গ থেকে, আমাকে ফোন করেছিল, যাচাই করে বেশি, যাচাই অবশ্যই করবেন, কেন করবেন না? আমি তাকে বলছি, সে তো বুঝতে পারছে না কথাটা, তাকে একটা ভিডিও পাঠালাম, আমি বলছি ভিডিওটা দেখুন আগে, দেখে আপনি ট্রাই করুন, তাও বুঝতে পারছে না। আমি বলছি আপনার স্ত্রীকে ডাকুন। যখন নড়াটা ঘুরছে, ঘুরতে ঘুরতে বললাম, মা ও তো ঘুরছে, ওর মানে যদি ওর কাজটা সঠিক হয়ে থাকে, ওর যদি কাটান ক্রিয়া হয়ে থাকে, তুমি তাহলে উল্টো দিকে ঘুরে দেখাও। সঙ্গে সঙ্গে কী করে উল্টো দিকে ঘুরছে? একটা মানুষ ঘুরছে ধরুন এইদিকে, রাইট অ্যাঙ্গেল, এইভাবে ঘুরছে। আমি তাহলে তুমি দাঁড়াও। নড়াকে বললাম কি, মাকে বললাম মা তুমি দাঁড়াও, উল্টো দিকে ঘুরে দেখাও। যদি কেটে থাকে, কাটান যদি ওর হয়ে থাকে, তাহলে উল্টো দিকে ঘুরে দেখাও। আজকে সেই মানুষটা যদি ক্লাসে উপস্থিত থাকে, আপনাদেরকে দেখাতে পারবো। আজকে নড়া ঘোরালাম যে আমাদের ওই মালদা মুর্শিদাবাদের দিকে কে ছিলেন, একটু আছেন আপনি উপস্থিত? নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে, আপনি উপস্থিত থাকলে একটু বলবেন। মা তো একটু মাইকটা বন্ধ করুন, আপনার কথা আমি পরে শুনবো, আপনাকে জিজ্ঞেস করব, অসুবিধা নেই। আমাদের মালদা মুর্শিদাবাদের ওই দিকের একজন ভদ্রলোককে করেছিলাম, ওনার স্ত্রীর উপরে। উনি বুঝতে পারেননি, উনি ব্যাপারটা বুঝতেই পারছেন না। তো যাই হোক, আমরা এইভাবে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবো। কিভাবে পাবো? আমি এটা ক্লাসেও বলেছি। আপনি অনেক অনেক বড় বড় তন্ত্রবিদ আছে আমাদের, ইউটিউবে দেখবেন, বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বড় বড় তন্ত্রবিদ আছে, তারা নানা রকম প্রেডিকশন করে, মানে প্রেডিকশন বলতে কি, বড় বড় সাধনা দেন। তারা কিন্তু এরকম ইনস্ট্যান্ট রেজাল্টের কোনো তন্ত্র দেন না। যে কোনো দেবদেবীর উপরে, যে আপনার কোশ্চেনটা হচ্ছে, আপনি বলছেন যে কেউ যদি তন্ত্রক্রিয়া করে, আমি তো বলছি আপনাদের এলাকায়, আপনার বাড়িতে, আপনার পার্শ্ববর্তী যদি কারোর হালকা রাশি থাকে, তুলা রাশি, সেই রাশির উপরে ভর তুলুন। আপনি ডাইরেক্ট বলুন
মা তারা তুমি হাজির হও। আমি মন্ত্র দিয়ে দেবো, বলুন মা তারা হাজির হও, 3 বার ডাকুন, মা তারা হাজির হয়ে যাবে। আপনি ডাকুন হনুমানজি হাজির হও, হাজির হয়ে যাবে। আপনি ডাকুন শিবজি হাজির হও, হাজির হয়ে যাবে। একটা দেবতা আসবে না, তো আপনি যাকেই বলবেন সেই হাজির হয়ে যাবে। প্রমাণ মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন যে আপনার 10 বছর আগে কোনো সমস্যা হয়েছিল, কি হয়েছিল না হয়েছিল, কোথায় কি হয়েছিল, কে করেছিল, আপনার অমুক মানুষটা মারা গেছিল, কি করে মারা গেছিল, সব সে বলে দেবে। ধরুন একটা বাচ্চা, 12 বছরের বাচ্চা, 12 বছর আগে কেউ মারা গেছে, তার সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই। সেই মানুষটা কী খেতে ভালোবাসতো জিজ্ঞেস করুন, তাহলে সেই মানুষটার উপরে যদি তখন দেবদেবীর ভর আসবে, সে সব বলে দেবে। আপনি আরও 5টা কথা জিজ্ঞেস করুন, আমি কে, আমি জিজ্ঞেস করেছিলাম আমি কে, গুরুজি আপনাকে তো আমি গুরু মানি, হনুমানজি আমি কে, আমি পূর্বজন্মে বা আমার পরিচয় কী ছিল আগের জন্মে, এই জন্মের আগের যে যে জন্মগুলো ছিল তারা আমার পরিচয় কী ছিল, আজকে আমার কাছে যে মানুষগুলো আছে এই মানুষ কে সঠিক আর কে বেঠিক। আমাকে নাম ধরে ধরে বলেছিল এইসব মানুষের থেকে তুমি একটু দূরে থাকবে। আমি সবাইকে হৃদয়ে রাখি, আমি কিন্তু কাউকে কোনো সময় দূরে রাখি না। এর জন্য বলছি যে আপনিও জানতে পারবেন, আপনিও সেই জায়গাটায় আপনি দেবতাকে ডাকুন, মন্ত্র নিন আমার কাছ থেকে, আমি মন্ত্র আপনাকে দিয়ে দেবো। দেবতাকে ডেকে দেবতাকে জিজ্ঞেস করুন, দেবতা বলে দেবে তুমি এর সাথে বসবাস যোগাযোগ রেখো না, তুমি এইভাবে চলো। আজকে ওটা আরেকবার বলুন, ওটা বুঝতে পারলাম না। ওটা কোনটা বাবা? জিনিসটা বুঝতে পারলাম না। হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে দেবদেবীর আমি ভর, সম্পদ বলছি বেলঘড়িয়া থেকে। হ্যাঁ, দেবদেবীর ভর আমরা যে কোনো মানুষের উপরে আনতে পারি। তুলা রাশি, হালকা রাশির উপরে একটা বাচ্চা, ছেলে হোক বা মেয়ে, 10-12 বছর বয়স এরকম বাচ্চার উপরে, কিংবা তুলা রাশি যদি বয়স্ক হয় অসুবিধা হয় না, কোনো বয়স্ক তুলা রাশি হলে ভালো তুলা রাশি, তার উপরে ভর আনা যায়। আপনি মনে মনে বলবেন, আপনি সবার সামনে বলবেন না, সমক্ষে, যে যাকে যার উপরে আপনি ভর তুলছেন, আমার কথাটা মিলিয়ে নিন, ভর তুলছেন তাকে মনে মনে বলবেন, মন্ত্রটা মনে মনে বলবেন আর ফু দেবেন। তো আপনি মনে মনে বলুন মা তারা তুমি হাজির হও, তারপরে সেই বাচ্চাটাকে জিজ্ঞেস করুন কি সে বয়স্ক লোকটা জিজ্ঞেস করুন। আপনি মাইকটা বন্ধ করুন, নাহলে বুঝতে পারবেন না আমার কথা। হ্যাঁ, তো সেই বাচ্চাটা কি সেই বয়স্ক মহিলাটাকে বা ছেলেটাকে আপনি জিজ্ঞেস করুন যে এই সে ভর যখন আসবে, আপনি জানেন আপনি কাকে ডেকেছেন, কথাটা বুঝুন। আমি কিন্তু মনে মনে ডেকেছি, মনে মনে ডেকে ফু দিয়েছি তার গায়ে, শুধু আর কিছু করিনি, মনে মনে ডেকে ফু দিয়েছি। তো সেই মানুষটার শরীরে যখন ভর আসবে মানে তখন বুঝতে পারবেন সে এমনি এমনি করবে, মাথা নড়ে এমনি করবে, হ করতে পারে, ঘ করতে পারে। তখন বলবেন যে আপনি ওই যে শরীরে এসছেন, কে এসছেন, তুই তো ডেকেছিস, তুই জানিস না আমি কে এসছি? না, আপনি জানি কি না জানি না, আমি বুঝতে পারছি না, আপনি পরিচয় দিন, আপনার পরিচয় দিন। তখন বলবে আমি মা তারা, আমি শিব, আমি হনুমান। আপনি যাকে ডাকবেন সে নিজে বলবে, আপনি মনে মনে বলেছেন সে নিজে বলবে, হাজির হলো, একটা প্রমাণ আপনি পেলেন। তারপরে আপনার কিছু পুরনো কথা বলুন, যে আমার 40 বছর আগে এইখানে আমার একটা বন্ধু ছিল, সেই বন্ধুর সাথে আর সাক্ষাৎ হয় না, সেই বন্ধুটা কোথায় আছে, সে কি বেঁচে আছে না মারা গেছে না কোথাও আছে, সেটাও পেয়ে যাবেন। আমি ওই জন্য বলি আমরা যখন এই লাইনে আছি আমাদের দরকার হচ্ছে কি, আমাদের দরকার হচ্ছে একটা তুলারাশি আর হচ্ছে সাধনা, কিছু কিছু তন্ত্রমন্ত্র মাধ্যমে, কিছু তন্ত্রের মাধ্যমে আমরা কিন্তু কাজ করতে পারি। আচ্ছা, এটা কি যখন খুশি করা যাবে? এখন মাইকটা বন্ধ করো, আমার কথাটা বলতে দাও। দেবদেবীকে নিয়ে কোনো সময় খেলা করা যায় না, খেলা করার টাইম থাকে। অমাবস্যা পূর্ণিমায় করো, শনিবার মঙ্গলবার করো, ঠিক আছে? যখন আমি ক্লাস করি, ক্লাসের সময় ডিটেলস বলে দিই কোন সময় কোন কাজটা আমরা করব। তাহলে এই যে সাধনার জায়গাটা বলছি,
কিছু কিছু যে তন্ত্রমন্ত্র আছে, খালি একটুখানি জাগিয়ে নিতে হয়। একটা মন্ত্র আমি বলেছি, এইভাবে জাগিয়ে নেবেন। জাগিয়ে নেওয়ার পরে নুনের উপর প্রয়োগ করবেন। নুনের উপর প্রয়োগ করলে আপনার কাছে কোনো মানুষ আসলো, নুনের উপর 21 বার ফু দিয়ে সেই মানুষটাকে নুন খাইয়ে দিন। 5 মিনিট পরে তাকে জিজ্ঞেস করুন, আচ্ছা আপনাকে যে নুন খাওয়ালো আপনার টেস্ট কেমন লাগছে। ধরুন তার খুব মারাত্মক শরীর খারাপ, তার কোনো রোগ জ্বালা ভালো হচ্ছে না, ডাক্তার দেখিয়ে দেখিয়ে হারান হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে এখনও বলছি, আমরা ডাক্তার নই, আমরা MBBS কোনো মানুষ নই, কিন্তু ডাক্তারের কাছে গেলে যখন একটা মানুষ অসুস্থ, যে হাঁটাচলা করতে পারে না, যে এক মুঠো খেলে বমি করে, যে মানুষটার শরীরে এত যন্ত্রণা, ডাক্তার যখন টেস্ট লেখে টেস্টে সব নর্মাল হয় কি না বলুন? এরকম তো আমাদের আছে। সেটা কেন হয়? সেটা হয় তন্ত্রক্রিয়ার মাধ্যমে। কেউ যদি তার উপরে খারাপ কিছু ক্রিয়া করে থাকে, তখন দেখবেন তার শরীরের ভেতরে যা আছে সব নর্মাল, তাকে বান মারা হয়েছে কি তার কোনো কিছু তার ক্ষতি করা হয়েছে। সেই সময় আপনি জানতে পারেন, আপনি তাকে একটু জলপোড়া করে দিন। ওই যে নুন বললাম, নুনের কেসটা, আপনি এরপরে সেই নুনটা তাকে 21 বার মন্ত্র পড়ে দিন। 5 মিনিট পরে জিজ্ঞেস করবেন যে আপনার এই যে নুন খেয়েছে, এই যে আপনি খেলেন, আপনার কেমন টেস্ট লাগছে। যদি মিষ্টি লাগে তাহলে কি বুঝবেন, সেগুলো সব আমি পরে ক্লাসে, আগের ক্লাসে বলেছি, আবার বলে দেবো। যারা নতুন ক্লাসে জয়েন করবেন আবার বলে দেবো। দেখুন একটা মন্ত্র শক্তি কীরকম আছে। তাহলে সেখানে সেই নুনটা খেলে যদি খারাপ ক্রিয়া করা থাকে, ওই নুনটা খেলে কারো কার ঝাল লাগবে, মানে ক্রিয়ার উপরে। মিষ্টি লাগতে পারে, তেতো লাগতে পারে, টকও লাগতে পারে। তাহলে মিষ্টি, ঝাল, টক বা অন্য কোনোরকম স্বাদ যদি থাকে, তাহলে আমাদেরকে সেরকম পয়েন্ট করা আছে। তাহলে কি রকম টেস্ট হলে তার উপরে কি প্রয়োগ করা হয়েছে আমরা কিন্তু ন্যাচারাল বুঝতে পেরে যাব। তাহলে এটা একটা ছোট্ট সাধনা আছে, একটা ছোট্ট মন্ত্র আছে। আপনি 108 বার হবনের মধ্যে গুগল আর ঘি দিয়ে আপনি হবন করে নিন, আপনার ওটা হৃদয়ে গেঁথে গেল। তারপর যে কোনো মানুষের উপরে প্রয়োগ করুন 21 বার মাত্র। ওই নুনের উপর প্রয়োগ করুন, তাকে নুনটা খেতে দিন, তার নাম করে, সে আসলে আপনি বুঝতে পারবেন। এই জিনিসগুলো আমি বলতে চাইছি। কিছু কিছু জিনিস মাও ক্ষুব্ধ হয়, বলে কে করে তোর জেনে লাভ নাই। হনুমানজি বলে তোর জেনে কী হবে, তুই ভালো হবি কিসে সেটা তুই বল। এই জিনিসটা বোঝার চেষ্টা করুন। আপনি দেবতার ভর তুললেই বুঝতে পারবেন যে আমার এই জিনিসটা হারিয়ে গেছে। না, তোর জিনিসটা হারিয়ে গেছে না, এই চুরি হয়ে গেছে, কেউ নিয়ে চলে গেছে, ওটা ফেরত পাবি না, ওটা আনতে গেলে তো ঝামেলা ঝঞ্ঝাট হবে, ওটা ছেড়ে দে, ওটা বাইরের খাতা ছেড়ে দে। দেবতা নিজে বলে, আমাকে বলেছে, ওই বেকার সামান্য জিনিস নিয়ে ঝামেলা করিস না, ওই ঝামেলা করে ঝামেলা বাড়বে, কেস খামারি হবে, মারামারি হবে, দরকার নেই, ছেড়ে দে, ওইটা ভুলে যা। আজকে তাহলে এটা বুঝতে পারলেন। আর ওই বানটান মারামারি ব্যাপারটাও বললাম, ওই সব নিম্নমানের কাজ করবেন না। আমি বুঝতে পারছি কষ্ট আপনাদের আছে, কষ্ট আমারও আছে, সবার থাকে কম বেশি। তো কাউকে মারা অধিকার। প্রণাম গুরুজি। জয় মা, জয় মা, জয় মা। ঈশ্বর বলছি গুরুজি। হ্যাঁ, ঠিক আছে। তো বলছিলাম গুরুজি, কথাই যখন উঠছে মানে প্রসঙ্গে, হ্যাঁ, তো আমি একটা কথা আমার মনের মধ্যে একটা জিজ্ঞাসা উঠলো, তো আপনাকে তো বলতে পারি? বলো। একটা দেবীর সম্বন্ধে বলছিলাম, বলো। যে ডামুরি দেবীর সাধনাটা তো খুব উচ্চ মার্গের সাধনা। তো এটা কি মা তারার মধ্যেই পড়ে না তারার বাইরে একটা সাধনা, মানে বামাচারী সাধনার মধ্যে একটা? যদি একটু বলেন। এগুলো দেখো, এখন সমস্ত কিছু দেখো, কারণ হচ্ছে তুমি যদি এখন একটা মন্ত্র আমাকে বলতে বলো, হ্যাঁ,
তোমাকে একটা মন্ত্র দিয়েছো, মন্ত্র বলো। তুমি যদি মন্ত্রটা পড়তে থাকো আমি বলে দেবো কোথায় ভুল আছে। তুমি যদি মন্ত্রটা পড়তে থাকো আমি বলে দেবো মন্ত্রটা কোথায় ভুল আছে। কিন্তু তুমি যদি মন্ত্রটা বলো যে গুরু যে মন্ত্রটা বলুন, আমি সেটা কিন্তু এখন বলতে পারবো না। মন্ত্র বলছি না, আমি বলছিলাম তুই কথাটা শোনো। কথাটা হচ্ছে আমি এই জায়গায় বলতে চাইছি যে কোনো কিছু ওইরকম আমাদের থাকে, হৃদয়ে সব কিছু থাকে, গাঁথা থাকে, একটা জিনিস ঘাটাঘাটি করলে সবই বুঝতে পারা যায়, কিন্তু ওইটা একটুখানি না ধরলে তখন বোঝা যায় না, হ্যাঁ না? না ধরলে বোঝা যায় না। এখন ওটা যদি স্টার্টিংটা ধরি তাহলে বুঝতে পরপর বলে দেবো এটা এইভাবে করতে হয়। তোমার যেমন ক্লাস করিয়েছি সেই সময় বলি না, সেইভাবে আর কি। গুরুজি প্রণাম, আত্মদীপ বলছি। হ্যাঁ হ্যাঁ, জয় মা। বলছি জয় মা, আপনি যে বললেন বানের প্রসঙ্গে, হ্যাঁ, তো আপনি গতকালকে একটা কথা বলেছিলেন যে শয়তান তান্ত্রিকদের জব্দ করার জন্য আপনি তন্ত্র দিচ্ছেন, তো কোনো বানের রোগী শয়তান তান্ত্রিকদের জব্দ করার জন্য আমি কিছু করব না। কেন জব্দ? আমি একটা তান্ত্রিককে জব্দ কেন করতে যাব বাবা? সেও তো কষ্ট করে তন্ত্র মন্ত্র শিখেছে, সে শয়তানি করছে, তাকে জব্দ করতে আমি যাবো কেন? আমি প্রোটেকশন নিয়ে থাকি না, তার ব্যবস্থা একজন আছে কর্নেবালা, সে করবে। হ্যাঁ গুরুজি আমি এটা মানি, কিন্তু আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, যদি কোনো রোগী বান মানা রোগী আছে, তো তার বানটা যদি আপনার ইয়ের মাধ্যমে কাটিয়ে দেওয়া হয়, তখন কি সেই বান ফেরত যায় সেই তান্ত্রিকের কাছে? অবশ্যই যায়। তার জন্য আমাদের ফিরানি আছে। কারণ কিছু কিছু লোক আছে মানে এরকম খুব ডিস্টার্ব, মানে আমি শুনেছি অন্য লোকের কাছে, মানে স্বামী স্ত্রী দুজনে মিলে পুরো পাড়াকে বিরক্ত করে রেখে দিয়েছে। হ্যাঁ, ফিরানি আছে। বললাম তো কিছু কিছু জায়গায় আমাদের ফিরানি আছে, আমরা ফিরানি দিয়ে কাজ করব। ঠিক আছে? হ্যাঁ, ফিরানি কাজ করব কেন? এই জন্যই করব যে আমাদের মারবো না কাউকে, কিন্তু আমরা ফিরানি দেবো। মানুষকে ভালো রাখতে হবে, কন্টিনিউ একটা মানুষকে ডিস্টার্ব যে করছে আমরা তাকে ক্ষতি করতে যাব কেন? তাকে ক্ষতি করতে যাওয়া মানে বাড়ির পোষা কুকুর, বিভিন্ন গৃহপালিত পশু প্রাণীকেও মেরে দিচ্ছে। হ্যাঁ, গাছের উপর কি বান প্রয়োগ করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা যায়। গাছের ওপর কি করা যায়? করা যায়। দেখো আমি একটা কথা বলি বাবা, তোমাদেরকে আমি করজোরে বলছি, আমি তোমাদেরকে সঠিক একটা জিনিস দিতে এসেছি। তোমরা বান নিয়ে লাফালাফি করো না। তোমরা একটা জিনিস চিন্তা করো, যে ভালো জিনিস করার চিন্তা করো, ভালোবাসো জিনিসটাকে, ভালোবেসে ভালো কাজ করো, তোমাদের যেন সুনাম হয়। তোমাদেরকে যে কেউ না বলে চিটিংবাজ, কেউ না বলে দুষ্টুতান্ত্রিক, কেউ না বলে যে এর কাছে গেছিলাম ওকে বান মেরেছি, এই কাজটা তোমরা করো না। আমি এই কাজটা ভালোবাসি না। দ্বিতীয়ত বিচ্ছেদের কাজ করবে না। বিচ্ছেদের কাজ কোনটা করবে? কালকে বলেছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সময় বিচ্ছেদ করবে না। স্বামী স্ত্রীর মধ্যে 3 নম্বর ব্যক্তি আসলে তাকে বিচ্ছেদ করো। কেউ 4-5 বছর 2 বছর প্রেম ভালোবাসা করছে, তার ভিতর 3 নম্বর ব্যক্তি আসলে বিচ্ছেদ করো, নচেত করো না। ভালো কাজ আমরা কীরকম করব? যে কিছু কিছু মানুষ আছে, আমি একটা তামার মাদুলি দিই, তার আয়ু হচ্ছে 1 বছর, 10 মাস সেই মা প্রেগনেন্ট অবস্থায় সে সুরক্ষায় থাকুক, এরকম কাজ করো। কত পয়সা একটা মানুষের বাঁচতে, কত পয়সা লাগে। ভালো কাজ করলেও সেই হাল খারাপ, হাল ভালো নয়। আজকে যারা উপস্থিত আছেন, নতুন যারা আছেন, তাদের কয়েকটা কথা বলে নিই, আপনারা একটু নোট ডাউন করতে পারেন। যারা অ্যাস্ট্রোলজার আছেন তারা তো ভালোই বুঝবেন, আমি কিন্তু অ্যাস্ট্রোলজার না। আমি সব সময় বলি, পুরনো যারা আছে তারাও জানে, আমি অ্যাস্ট্রোলজার না। আপনাদের কিছু টিপস দিতে চাচ্ছি না। আমি জানি না, আমি আপনাদের কাছে কারোর এরকম অ্যাস্ট্রোলজারের কাছ থেকে এটা জেনেছি যে কালকে যেটা বলেছিলাম যে আমরা
এই তন্ত্র শিক্ষা বা এই তন্ত্র দীক্ষা বা এই তন্ত্র মতে আমরা এখানে এসছি, আমরা এখানে কি সঠিক জায়গায় এসছি? বা তন্ত্র কি আমরা শিখে কিছু করতে পারবো? তন্ত্র শিখে কি আমরা সাধনা করতে পারবো, সফল হতে পারবো সাধনা করে? তন্ত্র সাধনায় কি দেবদেবীর সাক্ষাৎ পাবো, কি দর্শন পাবো? তন্ত্র শিক্ষা যদি আমার থাকে, আমি যোগে যদি আমি জন্মলগ্নে আমি যদি আমার ছকে নিয়ে আসি তন্ত্র আছে আমার, তাহলে সেই তন্ত্রটা দিয়ে আমি কতদূর আগাতে পারবো? এই সমস্ত একটা ব্যাপার কালকে বলছিলাম, এটা আগে বলে নিই। যদি কেউ নোট ডাউন করতে চান করে নিতে পারেন। তান্ত্রিক কারা হতে পারবেন? যদি কেউ অ্যাস্ট্রোলজার উপস্থিত অনেকেই আছেন, আমাদের সোমনাথবাবু আছেন, এরকম অনেকেই আছেন। তো যাই হোক, অভিজ্ঞান কি বলছো? বাবা বলছি আমার একটা পড়ানো আছে, আমি কি লিভ নিতে পারি? বুঝলাম না। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি ভিডিও তো এমনি দিয়ে দেবো, ভিডিও পেয়ে যাবে কালকে, ঠিক আছে? ভিডিও দেখে নিও। আজকের ভিডিও কালকের ভিডিওর যেমন দিয়ে দিয়েছি, এটাও আবার দিয়ে দেবো কালকে, ঠিক আছে? দেখে নিও। জয় মা, জয় মা। তাহলে নোট ডাউন যদি কেউ করতে চান নোট ডাউন করে নিন। তান্ত্রিক কারা হতে পারবেন? 5th হাউসের লর্ড, না 8th হাউসের লর্ড যদি 5th হাউসে বসে থাকে, দেখবেন আমি ঠিক বলছি না ভুল বলছি, সোমনাথবাবু বলবেন ঠিক কি না? একদম ঠিক, বুধ ষষ্ঠে বসে আছে। হ্যাঁ, 8th হাউসের লর্ড যদি 5th হাউসে বসে বা 5th হাউসের লর্ড যদি 8th হাউসে বসে, তবে এমন যোগ তার তৈরি হয়, সে তন্ত্রবিদ্যা শিখতে পারবে বা তার দ্বারায় তন্ত্রক্রিয়া হবে। সেরকম 8th হাউসের লর্ড যদি 10th হাউসে বসে, ছক আছে দেখবেন 12টা ঘরের একটা এরকম বাঁকা এরকম মানে ত্রিভুজ টাইপের ছক থাকে, মানে ত্রিভুজ না, কীরকম বলবো, ছকটা ঠিক এই মানে এরকম হবে, এরকম মানে ওই আবার নিমকি টাইপের এরকম এরকম ছকটা হবে একটা ঘরের পুরো একটা বক্সের ভেতরে। তো সেই ছকের ভিতরে 12টা ঘর থাকে। তো সেই ঘরের কথা বলছি, সেই ছকের কথা বলছি। 8th হাউসের লর্ড যদি 10th হাউসে বসে, তখন সে তান্ত্রিক হবে, সাথে তার প্রফেশনটাও ভালো হবে। তান্ত্রিক তার মানে স্বনামধন্য না হলেও তার নাম ডাক যশ হবে, অর্থ উপার্জন সে করতে পারবে। সাথে যদি শুক্র থাকে, এরপরে তার সাথে যদি শুক্র থাকে মানে ওই 10 নম্বর ঘরে, তাহলে সে উচ্চ মার্গের তান্ত্রিক হবে। এটা কিন্তু খেয়াল রাখবেন। তার মানে কি হলো, 8th হাউসের লর্ড যদি 10 নম্বর ঘরে বসে, তখন সে ভালো তান্ত্রিক হবে। এবং ওই 10 নম্বর ঘরে কে বসছে? 8th হাউসের লর্ড বসছে 10 নম্বর ঘরে। এবং 10 নম্বর ঘরে যদি আবার আপনার ইয়ে থাকে, শুক্র থাকে, 10 নম্বর ঘরে যদি শুক্র থাকে, তাহলে সে উচ্চ মার্গের তান্ত্রিক হবে। উচ্চ মার্গ মানে এখন বুঝে নিন, তার দ্বারা সাধনা হবে, সে সিদ্ধি লাভ করতে পারবে, এরকম এরকম ব্যাপার কিছু থাকে। তারও আরও কিছু কিছু পয়েন্ট আছে, আমি বলছি। তাহলে 8th হাউসের লর্ড যদি 11 নম্বর ঘরে হয়, 11 নম্বর ঘরে বসে, 8th হাউসের লর্ড যদি 11 নম্বর ঘরে বসে, তাহলে কি হবে? তাহলে তার উন্নতি হবে, তন্ত্রমন্ত্র দ্বারা সে উন্নতি করতে পারবে। যদি 8th হাউসের লর্ড যদি 1st হাউসে বসে, তাহলে কি হবে? যারা আমাকে বলেছিলেন এর আগে, কম বয়সী কয়েকজন আছে যারা অ্যাস্ট্রোলজার তোমরা শিখছো, আমার সাথে তোমাদের কথা হয়েছে, বাবা তোমরা এর নোট ডাউন করো না, তোমাদের সামনে পরীক্ষা আছে, এগুলো তোমাদের কাজে লাগবে। তা তোমাকে দেখতে হবে 8th হাউসের লর্ডকে। তাহলে 8th হাউসের লর্ড যদি 1st হাউসে বসে,
তাহলে ফার্স্ট হাউসটা কার, এটা তোমাকে জানতে হবে। তাহলে কি হবে, তাহলে তার দ্বারা সে নাম কামাতে পাবে, সেখানে তার নামও হবে। এর পরপর ভাগ আছে। তাহলে ফার্স্ট হাউসের লর্ড যদি 8 হাউসে হয়, তাহলে এই যোগ কিন্তু তারও তৈরি হয়। ফার্স্ট হাউসের লর্ড যদি 8 হাউসে বসে, তারও কিন্তু এই সেম যোগ তৈরি হয়। 8 হাউসের লর্ড যদি সেকেন্ড হাউসে বসে, মানে প্রতিটা ব্যাপার 8 হাউসের লর্ড যদি যে কোনো জায়গায় যায়, ঘোরাফেরা করে, তাহলে তার কি হয়, মানে তার জন্ম ছক অনুযায়ী সে যে সময় জন্মগ্রহণ করেছিল সেই সময় 1990 সাল 1 জানুয়ারি সকাল 6টা অমুক জায়গা, নাম অমুক, তাহলে তার একটা ছক বেরোবে। সেই ছক অনুযায়ী এই প্রেডিকশনটা কিন্তু তৈরি হবে। কি তৈরি হবে, 8 হাউসের লর্ড যদি সেকেন্ড হাউসে বসে, তাহলে কি হবে, তাহলে এর দ্বারা সে ধন কামাতে পারবে, ইনকাম করতে পারবে। সেরকম 8 হাউসের লর্ড যদি থার্ড হাউসে বসে, মানে পরপর ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম বলছি আমি, থার্ড হাউসে বসে, তাহলে কি হবে, তাহলে ওই ব্যক্তি ভালো, মানে তন্ত্রমন্ত্রের স্কিল যেটাকে বলে, ভালো আয়ত্ত করতে পারবে তন্ত্রমন্ত্রটাকে। লর্ড এটা মানে বেঙ্গলি মিন কি আছে বাংলা মানে? বাবা আমি ওটা জানি না, আমি বলেছি আমি অ্যাস্ট্রোলজার না, তোমরা শুনে রাখো, আমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে বৃশ্চিক রাশি, ওইটা 1 হাউস, বৃশ্চিকের 8 নম্বর যে ঘরটা ধরবে সেটা যে বুধ কোন ঘরে বসে সেই ঘরে হবে। হ্যাঁ একদম। তো যাই হোক, আমি গুরুজি একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি আমার জন্মলগ্ন যদি তুলা হয়, তো সেক্ষেত্রে অষ্টম ঘরের লর্ড কে হবে? আমি তো অ্যাস্ট্রোলজি জানি না, যদি আপনি বা কেউ কোনো ভাই, আমার গুরু ভাই এখানে সাহায্য করে ভালো। শুক্র হবে, শুক্র বৃষ রাশি, ঠিক আছে। আর ওর লর্ড কোথায় বসবে তো ওটা বলা যাবে না, কোথায় বসবে কি বলা যায় না, মানে ওটা জন্ম ছক তোমার দেখতে হবে, এইভাবে হয় না, ঠিক আছে, ওটা অনেক কিছু ব্যাপার আছে। দেখুন, হ্যাঁ প্রণাম। দেখুন, আমি যারা এই অ্যাস্ট্রোলজি মতে আছেন, অ্যাস্ট্রোলজি নিয়ে যারা কারবার করছেন, অ্যাস্ট্রোলজি নিয়ে যারা ঘাটাঘাটি করছেন, আমি আমার একটা মনের কথা বলি। যারা, আমি একজন কথা হচ্ছিলো সায়েন্সের স্টুডেন্টস, আমি বলছি বাবা তুমি সায়েন্সের স্টুডেন্টস হলে তুমি কিন্তু অ্যাস্ট্রোলজিতে ভালো ফল করতে পারবে না যদি তুমি ম্যাথের ছেলে না হও। তুমি যদি ম্যাথের ছেলে হও, ম্যাথমেটিক্সের ছেলে হও, সে হচ্ছে এই অঙ্কটা ভালো করে বলতে পারবে এবং কষতে পারবে, ফটাফট বলতে পারবে, তাহলে তোমার সায়েন্সের স্টুডেন্টস হলেও কিন্তু হবে না। হ্যাঁ সোনালি বলো, সোনালি মা। হ্যাঁ বাবা। হ্যাঁ বলো। না আপনি বলছেন তো আমি শুনছি কথাগুলো। আমার তো কোনো কিছু করার নেই, মানে আমার জন্মছকটা কিছু করার নেই, এবারে আমি কি করে বুঝবো আমারটা, তাই আপনাকে জিজ্ঞাসা করছি। ওইটাই তো সমস্যা, আমাদের তো সমস্যা ওটা হয়ে গেছে। হ্যাঁ আমাদের তো সেম সমস্যা হয়ে গেছে। মায়ের কাছে বললেও মা, তুমি মাইকটা বন্ধ করো মা, মায়ের কাছে বললেও মা বলতে পারে না যে আমাদের জন্ম কত সালে সঠিকটা বলতে পারে না। তাহলে এখন তোমরা যদি বলো যে এটা আমি কোনো ভালো একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাও, কাছাকাছি যারা থাকবে, যে তোমরা তোমাদের সোনালি মা তুমি এটা বন্ধ করো মাইকটা। তো এইটা তো এইভাবে বলা সম্ভব না, কারণ আমরা যদি আমাদের জন্মছক না থাকে তাহলে সঠিক বলা সম্ভব নয়। যারা এখন নতুন অ্যাস্ট্রোলজার যারা আছেন তারা কিন্তু এই জায়গাটা একদম ক্লিয়ার করে বলে। আমি দেখে নিয়েছি বহুত পুরাতন যারা আছেন, যারা পুরাতন দেখেছেন, পুরাতন নিয়ে কারবার করছেন, তাদের কাছেও আমি দেখেছি, নতুনদের কাছেও দেখেছি। নতুনদের কাছে কিন্তু পুরো একদম ম্যাথমেটিক্সের মতো পুরো অঙ্ক কষে তারা বলে, তাদের জায়গাটা কিন্তু খুব ভালো জায়গা। যদি আপনাদের
দক্ষিণ ভারত কি পশ্চিম ভারত কি উত্তর ভারতের যদি কোনো অ্যাস্ট্রোলজার থাকে তারা কিন্তু অঙ্ক কষে খুব সুন্দর করে বলে। আর আমাদের এখানে দেখেছি কিছু পুরাতন আছে, ওরা হাত দেখে বলে, কিন্তু গুণগত মান বলে, ঠিক আছে বলে, কিন্তু সঠিক একবার নিগুড় তথ্য বলতে পারে না। আপনার এই তারিখ থেকে এই তারিখে বিয়ের যোগ 100% আছে, হ্যাঁ বলেছিল, আমার দেখাশোনা এসছে, তার বিয়েটা করলে না কেন? আপনার এই সময় থেকে এই সময় একটা বিয়োগের মানে একটা ডিস্টার্বমেন্ট যোগ ছিল, বলছে হ্যাঁ এরকম একটা হয়েছিল। আমি দেখেছি যে এরকম একবারে পুঙ্খানুপুঙ্খভাবে বলা যায়। আপনার বলছে একটা ঘটনা ঘটেছে, বলছে যে এই সময় আপনার রাহুর দশা আসছে, সেই সময় কিন্তু আপনার 100% বিয়ে হবে, 100% বিয়ে হবে। তাহলে তারা কী করে বলছে? আর দেখা যাচ্ছে হ্যাঁ বিয়ে হচ্ছে। ওই এক বাবা বলছিল যে ওই ইয়ের জন্য কি বলে চন্দ্র ডিস্টার্ব হয়ে গেছে, চন্দ্র ডিস্টার্ব হয়ে তাহলে মা বিয়ে হয়েছে, বলছে হ্যাঁ আমার মা মারা গেছে, তা তোমার চন্দ্রের রেমেডি করতে হবে। হ্যাঁ তো সোমনাথবাবু ঠিক বলছি তো? নুপুর মা, ও নুপুর মা এই ক্লাসে এসে চা খেতে চলে গেছে মনে হয় দোকানে। বুঝতে পারি একটা মানে জ্যোতিতে কানেক্ট দিয়েছে, কানেকশন আছে জানেন তো? হ্যাঁ হ্যাঁ বলুন। খারাপ মনে করবেন না, কারণ আমি ছোট করছি না। না না না, যারা কেতু নক্ষত্রে জন্মে, হ্যাঁ বিশেষ করে আপনার মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে, তারা কিন্তু তান্ত্রিক হয় অটোমেটিক, ঠিক আছে? চেষ্টা করে একদম একদম। আর দশমিক শনি তান্ত্রিক করে, ঠিক, কর্মস্থানে শনি, কিন্তু লেটে করে, লেটে। কেতু থাকতেই হবে একদম। শুনুন সোমনাথবাবু, আমি কি বলছি, এখানে আমার ছোটোর কিছু নাই, আমার শেখার আছে আপনাদের কাছ থেকে, কি মুশকিল। আমি এখানে ছোটো কি আছে, আমি তো জানি না অ্যাস্ট্রোলজারটা। আপনি এই যে কথাটা বললেন, আমি তো হ্যাঁ এটা একটু জানি যে লগ্নে যদি কেতু থাকে তার এই জায়গাটা ভালো হয়, এটা আমি মানি। তো এই কথাগুলো আপনি বললে তো আমার ভালো হবে, এই কথাটা বললে তো আমার আর একটু জ্ঞান পাবে। আমি তন্ত্রটা শিখছি, আমার অষ্টমপতি ষষ্ঠে বসে একদিন বলেছিল বলে আমি তন্ত্রটা শিখি, আমার হবে ওই জন্য আমি শিখছি। ঠিক 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 ঠিক। গুরুজি পরেরটা আমার আছে 8000 আর 4000। হ্যাঁ 8000 আর 4000 যদি থাকে, আর রাহু আছে 8000। 8000 লর্ড 4000 আর 8000 আছে রাহু। শোনো 8 হাউসের ঘরটা কি দেবে জানো তো? 8 হাউসের ঘরটা হচ্ছে গুপ্তবিদ্যার ঘর, গোদা বাংলা, শুনে রাখো গোদা বাংলা। লর্ড না, এইটা হচ্ছে যে ঘরটা সেইটাই লর্ড হচ্ছে, সেইটা কোথায় যেতে হবে, সেই গ্রহটা কোথায় আছে? সেই গ্রহটা 4000 আছে। ও তোমার 8 হাউসের লর্ড বসে আছে 4th হাউসে তো? আর 8 হাউসে রাহু আছে। 8 হাউসের লর্ড যদি 4th হাউসে থাকে তাহলে তোমার কি হবে একটু বলে দিই, আমি দেখে নিচ্ছি একটু এখানে। কিন্তু রাহু আছে 8 হাউসে, হ্যাঁ মানে বৃহস্পতি আছে 4th হাউসে আর রাহু আছে বৃহস্পতির ঘরে ধনু রাশিতে। তাহলে ওইটা অ্যাস্ট্রোলজি দেবো, আমার মাথা অত খারাপ হয়ে যাবে। এইটা হচ্ছে রাহু ভালো ফল দেয়, অষ্টমে রাহু 3, 6, 8 বারো অপচয় ঘর, তো অষ্টমে রাহু ভালো ফল দেয়, এইটুকু জানি। আচ্ছা গুরুজি লাস্ট আমি আমার পঞ্চমে বৃহস্পতি আর কেতু একসাথে বসে, ওটা অ্যাস্ট্রোলজাররা ভালো বলতে পারে, তুমি একটু অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে নিও পরে। আর আমি যেটা বলছি সেগুলো একটুখানি দেখে নাও যে, আর আমি ব্যাপারটা নিয়ে বলছি, আর যেটা আমি বলছি সোমনাথবাবু আমি ঠিকঠাক বলছি তো না ভুল বলছি কোনো বলুন? হ্যাঁ হ্যাঁ বলছেন, ঠিক বলছেন। হ্যাঁ যাই হোক, তাহলে এখানে দেখুন, এখানে আবার এখানটা ঘুরে যাচ্ছে, মানে অন্য দিক ধরছি আমি। দিকটা হচ্ছে কি না, 1st হাউসের লর্ড যদি 9th হাউসে বসে, এটা আবার দেখুন অন্যরকম একটা খেলা খেলছে। 1st হাউসের লর্ড যদি 9th হাউসে বসে, তাহলে 1st হাউসের লর্ড কে সেটা দেখতে হবে। সে 9th হাউসে বসছে মানে 9th হাউসের লর্ড কে, সেখানে যদি বসে তাহলে কিন্তু তার এই দেবদেবীর সাধনা করলে সে দেবদেবীর দর্শন পাবে 100%। 9 হচ্ছে আমাদের কর্ম, ভগবান, দেবতা, ঠিক বলেছেন। ঠিক, তাহলে এরকম দেখুন 5th হাউসের লর্ড যদি 9th হাউসে বসে তাহলে কি হবে? তাহলে মন্ত্র সিদ্ধ হবে, সে মন্ত্র সিদ্ধ করতে পারে, মন্ত্র সিদ্ধর দ্বারা সে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে। এগুলো কিন্তু সব গুপ্তবিদ্যার আমি পদ বলছি আপনাদের অ্যাস্ট্রোলজার মতে, আমি একজনের কাছ থেকে এগুলো সব লিখে নিয়ে রেখেছি অলরেডি। সেরকম 7th হাউসের লর্ড যদি 9th হাউসে বসে
তাহলে সে সাধনা দ্বারা যোগ বা মেডিটেশন তার ভালো হবে। শেষে তুমি মাইকটা বন্ধ করো, ভয় লাগে, তোমার কুত্তারা চিল্লাচ্ছে, আমার ভয় লাগছে। আচ্ছা, তাহলে 8th হাউসের লর্ড যদি 9th হাউসে বসে, তাহলে সে তন্ত্র মন্ত্র দ্বারা সে কিন্তু ভগবান দর্শন, ওই একই ব্যাপার, দেবদেবীর দর্শন সে করতে পারবে। 9th হাউসের লর্ড যদি 9th হাউসে বসে, সে পূজা পাঠের দ্বারায় মানে ওই তার মানে তার ভক্তিটা প্রখর থাকবে, সে ওই সব চিনবে না কিছু, ওর ঘর দুয়ার কিছু চিনবে না, সে ওই ঠাকুর দেবতা নিয়েই পড়ে থাকবে। 9th হাউসের লর্ড যদি ওই 11th হাউসে বসে বা 11th হাউসের লর্ড যদি 9th হাউসে বসে, তাহলে তার ওই প্র্যাকটিস বা ভক্তি এটা তার থাকবে। সেরকম আরও আছে, যেমন ওইটা ছাড়িয়ে পরে আরেকটা ধরি, যেটা হচ্ছে বাণী বা বাক্য সিদ্ধি কে নিয়ে এসছে জন্মগতভাবে। এই ধরাধামে আমরা এসছি, উপস্থিত হয়েছি, কি নিয়ে এসছি? বাক্যসিদ্ধি। বাক্যসিদ্ধি মানে ধরুন আপনি আমার সামনে আসলেন, আসার সঙ্গে সঙ্গেই আমি বলে দিলাম তোমার এই হয়েছে, তোমার এর জন্য এই হয়েছে, তুমি চিন্তা করো না, তুমি ভালো হয়ে যাবে, সেটা বাক্যসিদ্ধি। সেটা সাধনা করতে হয়, সাধনা করে সে বাক্যসিদ্ধি তাকে লাভ করতে হয়। তাহলে সেগুলোকে 2nd হাউসের লর্ড যদি 8th হাউসে বসে, কিংবা 8th হাউসের লর্ড যদি 2nd হাউসে বসে, আমারটা কি হবে? হ্যাঁ, কি হবে? আমি তোমার কথা বাবা শুনতে পাচ্ছি না, তুমি মাইকটা বন্ধ করো, তোমার কথা শুনতে পাচ্ছি না। আর একটা প্রণাম গুরুজি। হ্যাঁ, প্রণাম গুরুজি। বলছি কারো যদি নবমে রাহু থাকে এবং দশমে শনি থাকে। বাবা আমার কথা তোমরা বোঝার চেষ্টা করো বাবা, তুমি মাইকটা তোমরা সবাই বন্ধ করো, সকলে মাইক বন্ধ করো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি বলছি আমি জ্যোতিষী না, আমি অ্যাস্ট্রোলজার না, আমি কোনো একজনের কাছ থেকে আমি এগুলো লিখে রেখেছি। পরপর এই লর্ড এই হাউসে বসে, কোন হাউসের লর্ড কে সেটা আমি নিজেই জানি না বাবা। তোমরা এই আমার কথা মতো এই জিনিসগুলো লিখে রাখো, তোমাদের লাভ হবে। কোনো একজন তান্ত্রিক এই অ্যাস্ট্রোলজারের কাছে গেলে তোমাদের ভালো হবে, তোমরা বুঝতে পারবে সে কি বলছে। তখন তুমি এটা দেখে বলবে হ্যাঁ এত নম্বর ঘরের এত নম্বর আমার কাছে আছে, তাহলে তুমি বুঝতে পারবে। ঠিক আছে, আমি আগেই বলেছি এটা নিয়ে খালি আমি একটু আলোচনা করছি, কারণ আমি আগেই বলেছি তোমরা তান্ত্রিক বা তন্ত্র শিখতে এসছো, আজকে একটা সুন্দর ক্লাস করেছো, ক্লাসের মধ্যে তোমরা জয়েন করেছো, তোমরা বুঝতে চাইছো বা তন্ত্র শিখতে চাইছো। তন্ত্র শিখতে চাইলে তন্ত্র শেখা যায় না, তন্ত্র শেখা যায়। আপনারা সকলেই একটা জিনিস খেয়াল করবেন, আপনার বাড়ির যে শিশুটাকে আপনি লেখাপড়া করাচ্ছেন, আমাদের সবার প্রতিটা মা বাবার ইচ্ছা আমার ছেলেটাকে গ্র্যাজুয়েট করায়, আমার ছেলেটাকে ভালো একটা ডিগ্রি করায়, আমার ছেলেটাকে ইঞ্জিনিয়ার করায়, ডাক্তার করায়। কিন্তু প্রতিটা মানুষের এই জিনিসটা আপনারা খেয়াল করবেন, যে ছেলেটা মাধ্যমিক দিল তার আধারটা বুঝে নিন, তাকে কোন লাইনে লেখাপড়া করালে সেই ছেলেটা সেই লাইনটা সে রপ্ত করতে পারবে। তাকে জোরজবস্তি ইঞ্জিনিয়ার দেবেন না, তাকে জোরজবস্তি সায়েন্সে ঢোকাবেন না, তাকে জোরজবস্তি ডাক্তারি লাইন ঢোকাবেন না, তাকে জোরজবস্তি একটা অন্য লাইনে ঢোকাবেন না। তার আধারটা বুঝে সেই জায়গায় পুট আপ করুন, সে দেখবেন ওখানে ফাটিয়ে বেরিয়ে যাবে পুরো। এগুলো আমি বুঝতাম না আগে, এখন না, মানে দীর্ঘদিন ধরে কালচারের যখন আসি, সেই কালচারে আসার পরে আমি অনেক মানুষকে এটা বলি, আমি কেন বেকার ওর পিছনে এরকম দৌড়াচ্ছ, কেন ওর পিছনে ঢাকঢোল পেটাচ্ছ, ও তবলা ওর হবে না, ওর গান হবে না। হ্যাঁ টুকটাক ওই তো গানের সুর নাই, তাল নাই, সুর একদিকে তাল একদিকে, তাহলে ওকে আমার শিখে কী লাভ? না আমার ইচ্ছা। তুমি তো এই 2 বছর ধরে ওর পিছনে ছুটে কি হচ্ছে? বলছে কিছুই লাভ হয়নি, তাহলে কেন শেখাচ্ছ? হবে না যখন, তাহলে ওর ভিতরে কি আছে?
ওই বাদ্যযন্ত্রের ভিতরে দুটো জিনিস আছে আমি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে গিটার আর একটা হচ্ছে বাঁশি। আর বাঁশি দিলে শরীরে ক্ষতি হবে, প্রচুর শ্বাসের দরকার হয়, তাহলে গিটার দিয়ে দাও ওকে। পরে বলছে গুরুজি আপনি তো এমন একটা কথা বললেন, সত্যি গিটারটা দেখুন ও 2 মাসের মধ্যে কেমন রপ্ত করে নিয়ে যে কী সুন্দর গান বাজাচ্ছে। তাহলে ও সারাদিন ওই তো সেই পাঁঠার মতো তারে গামা তার সুর তাল নাই এরকম করছে। তা আমি এই জন্যই বলছি আমাদের বাড়িতে যে কোনো বাচ্চা আসুক, সেই বাচ্চাটা যখন মাধ্যমিক দিবে তার আধারটা বুঝে নিন, তার আধারটা বুঝে তাকে পুটা করুন সে কোন লাইনে যাবে। আমি কথা ঠিক বলছি সোমনাথবাবু, ঠিক বলছি তো? হ্যাঁ ঠিক বলছি। যেমন আমাদের আছে পঞ্চম প্রতি মঙ্গল আমরা সায়েন্স বলি, আর সায়েন্স থেকে যাবে ওই যে পঞ্চম প্রতি শুক্র আমরা আর্টস বলি, সবই ছকের মধ্যে। আপনি তো ভালোই জানেন। একদম না, ভালো জানি না। দেখুন আপনাদের সাথে যদি কথা না বলি আর আপনারা যদি আমাকে না বলেন, আজকে আমাদের ওই হালদারবাবু এসছো নাকি? হালদার, ও হরিকমল, এখন আমি তো আমার ডেট অফ বার্থ না, হরিকমল আজকে আসবে না বলেছে, ও বাইরে কোথাও যাবে আজকে। ফট করে আমাকে সকালবেলা বুঝলেন, হরিকমল ও অ্যাস্ট্রোলজার, ওর বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে। হট করে আমাকে বলছে গুরুজি আপনার হাতে তো এত আংটি ছিল না। আমি বলি বাবা আমার হাতে আংটি নাই, কিন্তু আমার তো সাজতে ইচ্ছা করছে। তাহলে কি পড়েছেন? আমি বললাম এইগুলো পড়েছি। বলছে ওগুলো তো আপনার শ্যুট যদি না করে। আমি বলি শ্যুট তো করবেই, কেন শ্যুট করবে? আর এই তো 100-150 টাকা করে দাম, আমার শখ, আমি পড়েছি। বলছে ও তাহলে ঠিক আছে। হ্যাঁ, তবে আমি যে আছে ওকে বলেছি যেটা আমাকে দাও, যেটা আমার জন্য ক্ষতি না করে। বলছে ঠিক আছে আপনার ক্ষতি করবে না। এইভাবে কিন্তু সঠিক প্রেডিকশনটাও করতে হবে। আর সঠিকভাবে যদি আমরা চলি, ধরুন এই যে কথার মধ্যে কথা ওঠে যে একটা মেয়ে ডিস্টার্ব হচ্ছে, একটা মেয়ের 18, 19, 20 বছর বয়স। সোনালিমা কিছু বলবে? হ্যাঁ ঠিক আছে। একটা মেয়ে 18, 19, 20 বছর বয়স, ছেলে হোক মেয়ে হোক, মানে খুব করছে, বাড়িতে ডিস্টার্ব করছে, মানে ভালোবাসার জায়গায় এটা চলে গেছে আর কি। যদি ভালোবাসার জায়গায় চলে যায়, ভালোবাসা করছে, সেখানে তো আমাদের বিচ্ছেদ করা যাবে না। এটা গুপ্ত ভেদ একটা বলে দিই, সেখানে তো ডিস্টার্ব আমরা করব না, আমরা বিচ্ছেদ করব না। তাহলে কি করব? সেই মেয়েটার মায়ের সাথে, মানে তার মাকে তার মেয়ের সাথে জুড়ে দিন, মানে বশীকরণ করে দিন। এটা বাড়িতে ফ্যামিলিগত বশীকরণ করে দিন। তাহলে কি হবে, ওই মেয়েটা যখন ওর মায়ের কথা শুনবে তখন কিন্তু বিপদ থেকে ফিরে আসবে। অনেকে বলছেন হ্যাঁ আমি আপনাদের কথা মানছি, আপনারা যেটা বলছেন যে একটা মেয়ে, একটা ভালো পরিবারের মেয়ে একটা মাতালের হাতে কেন যাবে? সত্যি কথা যে আমার মেয়ে, আপনার মেয়ে, সবাই, সে বাঁকা হোক, টেরা হোক, কানা হোক, খোড়া হোক, আমাদের সে সম্পদ। সে একটা ফালতু ছেলের কাছে কেন যাওয়া হচ্ছে? ভালো লেখাপড়ায় ভালো মেয়েটা, যাই হোক, আমার খারাপ মন্দ দেখে লাভ নেই। আমি কালো, আমার পরিবারে আমার মেয়েটা কি কেমন পরিষ্কার হবে? যাই হোক, ওটা নিয়ে ম্যাটার না। তো আমরা এটাই চিন্তা করব। তাহলে সেখানে বিচ্ছেদ কিন্তু আমরা করব না। আমরা তন্ত্র মতো যখন কাজ করব তখন কি করব, সেই মেয়ের মায়ের সাথে জুড়ে দিলে কি হবে, মা তাকে ট্যাকেল করবে, মায়ের কথা মা যেটা বলবে সেটাই শুনবে। তাহলে এই জায়গাটা থেকে কি হবে জানেন তো, এই জায়গাটা ভালো হবে, অধ্যায়টা ভালো যাবে। আমরা বিচ্ছেদও করলাম না, কিন্তু একটা ভালো কাজ করলাম। এইভাবে আমরা কাজ করলে কাজটা কিন্তু আগাবে। সেরকম প্রতিটা এই ক্রিয়া, প্রতিটা পয়েন্ট আমরা ধরে যদি আগাতে পারি, আমাদের পরবর্তী অধ্যায়, পরবর্তী জেনারেশনটা কিন্তু ভালো হতেই হবে। আপনারা সবসময় যদি একটা জিনিস নিয়ে পড়ে থাকেন, ওই বিচ্ছেদ, ওই বান, এগুলো নিয়ে পড়ে থাকবেন না। সবাই তো খারাপ করছে, ভালো কে করতে এসছে বলুন? আপনি ভালো করুন না। আপনি যখন ভালো করবেন তখন দেখবেন আপনার অটোমেটিক আপনার ভালো হবে, অটোমেটিক ভালো হবে। হ্যাঁ বিশ্বনাথ, কি বলছো?
তাহলে হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যাঁ গুরুজি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি যে ওই নৃসিংহ মন্ত্রটা আমাকে যদি একটু লিখে পাঠিয়ে দেন খুব ভালো হয়। নৃসিংহ মন্ত্রটা ওইভাবে পাঠানো যায় না। 2-3 দিন পরে হ্যাঁ? 2-3 দিন পরে ক্লাস শুরু করব। 2-3 দিন পরে পেইড ক্লাস শুরু হবে। আপনি কালকে ফোন করুন, 2-3 দিন পরে ক্লাস শুরু হবে। সেই ক্লাসে সমস্ত রকম মন্ত্র পাবেন আপনি। হনুমান মন্ত্র দেবো, নৃসিংহ মন্ত্র দেবো, লক্ষ্মী মন্ত্র দেবো, সরস্বতী মন্ত্র দেবো, আমাদের সমস্ত রকম মন্ত্র, এগুলো ভালো ভালো মন্ত্র, তান্ত্রিক মতে যে মন্ত্র দিয়ে আপনি ভালো হবে আপনার। ঠিক আছে? তো সেরকম 8 হাউসের লর্ডের দৃষ্টি যদি 2nd হাউসে পড়ে, খেয়াল করুন, 8 হাউসের লর্ডের দৃষ্টি যদি 2nd হাউসে পড়ে, বা 12 নম্বর হাউসের লর্ডের দৃষ্টি যদি 2nd হাউসে পড়ে, তাদের চন্দ্র যদি 2য় হাউসে বসে, শনি যদি 2য় হাউসে বসে, তাদের কিন্তু এই বাক্য সিদ্ধিটা দেখা যায়। এই বাক্য সিদ্ধির যোগ তাদের দেখা যায়। রিপিট করবেন এটা? না, করব না। তোমরা মাইক সবাই খুলে রাখবে, আমি রিপিট কেন করব? এর দায়িত্ব তোমাদের। তোমরা মাইক যদি অন রাখো তাহলে সেটার দায়িত্ব তোমাদের, আমার না। সবাই যদি মাইক খোলা রাখো আর যদি কচকচ করতে থাকে, তারপর যদি বলো গুরুজি আবার বলুন, তাহলে এত বলা সম্ভব নয়। একটা জিনিস বলছি, সুন্দরভাবে মন দিয়ে সেটা শুনতে হয়। মন দিয়ে না শুনলে সেটা তো ডিস্টার্ব হবেই। মাইক খুলে রাখলে হয় না। তাহলে কি একটা জিনিস, এই জিনিসটা নিয়ে আমি কালচার করি না, মানে অ্যাস্ট্রোলজার নিয়ে আমি কালচার করি না, অ্যাস্ট্রোলজার জানি না। যেটুকু লেখা আছে, মাইকটা বন্ধ করো না বাবা, তোমার এত অসুবিধা কেন? একটা কথা ছিল, আমি একটু বলতে চাই আর কি। হ্যাঁ, আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী। হ্যাঁ, তো আমি একজন পুরোহিত। আমি প্রায় 2 বছর ধরে মানে গুরুদেব খুঁজছি। হ্যাঁ, তো অনেকে বলে যে গুরু সাক্ষাৎ না হলে গুরু নাকি আসে না, গুরু নিজে থেকে আসে। এটা কতটা সত্য মিথ্যা আমি ঠিক যেটু জানতে চাইছি, জাস্ট এইটুকুই আমার প্রশ্ন। আচ্ছা আচ্ছা। আমার কথা হচ্ছে, দেখুন, আমি আগের দিনও বলেছি, আমি মাইকটা বন্ধ করুন বলি। হ্যাঁ, আমি আগের দিনও বলেছি, আজকেও বলছি, পরেও বলবো। আপনারা হয়তো আজকে যখন জয়েন্ট সবাই করেছিলেন, হয়তো প্রায় 50 জনের মতো ছিলেন। তো আমি কালকেও বলেছিলাম যে 50 জনের ভিতরে হয়তো 15-20 জনকে আমি সঙ্গে পাবো। 15-20 জনের ভিতরে আমার সাথে লাস্ট পর্যন্ত জুড়ে থাকবে 4 থেকে 5 জন। সবাইকে কিন্তু পাবো না। তো আপনার যদি সেই যোগের মানুষ হন, আপনাকে মা পথ দেখাবে, আমি দেখাবার কেউ নই। কারণ আমি বলছি, যারা আমার সাথে জুড়ছেন কিন্তু আমার কিন্তু পূর্বজন্মের সমস্ত কিছু আত্মার আত্মীয়। 16 থেকে 20 কোটির পশ্চিমবাংলা, তার ভিতরে আমি কটা লোককে পেয়েছি বলুন? এই 50 থেকে 60টা লোককে পেয়েছি আপনাদের এই নতুন ক্লাসের। 60 না, পেয়েছি ওই 200-250। তার ভিতরে আপনার জয়েন করেছেন মাত্র ওই 40 থেকে 50 জন জয়েন করেছেন। তাহলে আপনাদের সাথে কানেকশনটা আমার সেভাবে আছে। এটা কেউ কিন্তু অমান্য করতে পারবেন না। আপনি যদি আমার পূর্বজন্মের আত্মার আত্মীয় না হতেন, আপনার সাথে আমার যোগাযোগ, দেখা, কথা সম্ভব নয়। এই তন্ত্র মতের কথা বলছি, সম্ভব নয়। যারা অ্যাস্ট্রোলজার আছে তাদের সাথে জিজ্ঞেস করে নিন, কোনো জায়গায় কোনো সাধক থাকলে তাদেরকে জিজ্ঞেস করে নিন। এত সস্তার জায়গা নয় এটা।
আত্মার আত্মীয় হতেই হবে। গুরুজি আত্মার আত্মীয় না হলে সেই জায়গায় আপনাদের সাথে আমার কোনো রকমভাবে এইভাবে পরামর্শ হতে পারে না, কথা হতে পারে না। পূর্বজন্মের একটা যদি সেই যোগ থাকে, সেই মানুষটা কিন্তু আমার সাথে যোগ জুড়ে থাকবে। আমি গাল দিলেও জুড়ে থাকবে, আমি ফেলে দিলেও সে আমার সাথে আবার ঘুরে আসবে। গুরুজি যা বলেছে চলো আবার যাই। এই জায়গাটা খেয়াল রাখবেন। আর একটা কথা বলি বাবা। হ্যাঁ বলছি, আমি এক জায়গা থেকে দীক্ষা নিয়েছিলাম ফোনে। তো ফোনে তো দীক্ষা হয় বলে আমি জানি না, দীক্ষা হয় না যেটুকু শুনেছি। তো উনি আমাকে দীক্ষা দিয়ে কিন্তু আর শেখাচ্ছে না। আমি অ্যাকচুয়ালি শেখার জন্যই ওনার কাছ থেকে দীক্ষা নিয়েছিলাম ফোনে। আসামে বাড়ি ওনার। আসামে কোন জায়গায়? আমি ঠিক জানি না বাবা, তো আসামে ওনার বাড়ি ওই বেলোনিয়া না কি একটা জায়গা আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যদি আপনি কি বলছেন বাবা? ওনার নাম কি অনিল খালি? না 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 না। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে আপনি গুরু পরম্পরাকে মানেন, তাহলে আপনি মানবেন আমি সেখানে কোনো অমান্য করব না। আমি কারো কোনো গুরুকে কিন্তু আমি অমান্য করি না। সকল গুরু আপনার যেমন পূজনীয়, আমারও পূজনীয়। আপনি যেমন সেই গুরুকে শ্রদ্ধা করেন, আমিও সেই শ্রদ্ধার জায়গা রাখি আপনার গুরুদেবকে। তো সেই জায়গায় আমি কিন্তু কোনো সময় কাউকে বলবো না আপনি দীক্ষা নিয়েছেন ফের আমার কাছে দীক্ষা নিন। কথা বলার ছিল এর মধ্যে। হ্যাঁ বলো। যে ভাই বলছে গুরু নিন্দা কিন্তু মহাপাপ, কিন্তু গুরু যেই হোক গুরুকে গুরুর মতো দেখা যাবে, গুরু পাপ নিন্দা করলে মহাপাপ কিন্তু। না আমি বাবা গুরু নিন্দা করছি না, বলছি উনি ওনার হয়তো টাইম হচ্ছে না, উনি আমাকে শেখাচ্ছে না, এটা বলছি। আমি গুরু নিন্দা করছি না। হ্যাঁ আমি যেটা বললাম গুরু নিন্দা করা মহাপাপ কিন্তু। ঠিক আছে বাবা, আমি সেটা জানি, আমি গুরু নিন্দা একবারও করছি না। ঠিক আছে বিশ্বজিৎবাবু, আপনার কথা বুঝতে পেরেছি। হ্যাঁ, আর এই কথাটা হচ্ছে আপনি নিন্দা করছেন না, আপনি অনলাইনে নিয়েছেন, আপনার মনোশান্তি হয়নি। একদম বাবা, একদম 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 সঠিক কথা। এটা হচ্ছে মেন। রাজু বাবা, ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে, ব্যাপারটা মাইকগুলো বন্ধ করলে খুব ভালো হয়, আমি আনন্দ পাই। রাজু বাবা মাইকটা তুমি অন করো না, তুমি কথাটা শোনো। এখন ব্যাপার হচ্ছে যে ওনার বক্তব্য হচ্ছে, এটা একটু বুঝতে হয়, একটু গভীরে গেলেই তুমি বুঝতে পারবে। ওনার বক্তব্য হচ্ছে অনলাইনে কি হয়, আমি মন্ত্র দিয়ে দিলাম, অনলাইনে তো হয় না এইসব জিনিস। সাক্ষাৎ পরম ব্রহ্ম, আমি তাকে দেখিনি সামনাসামনি, তার কাছ থেকে কানে মন্ত্র দেবে সে, ফোনে হয় না বাবা। আমি জানি না আজকে যদি তারা তো তর্ক করবেন যে অনলাইনের সব কিছু হচ্ছে, তাহলে অনলাইনে যদি সব কিছু হয় তাহলে অনলাইনে তন্ত্রটা কেন হবে না, কানে দীক্ষাটা কেন দেবে না? তর্কে আমি যেতে নারাজ। আমি কোনো সময় কারোর সাথে তন্ত্র করতে নারাজ। কোনো তন্ত্র কেউ দিয়েছে কোনো গুরুকে আমি অমান্য করতে নারাজ। কেন তারা তর্ক করবে যে অনলাইনের যুগ কেন আমি তন্ত্র দিতে পারবো না? অনলাইনে তোমরা যদি সবাইকে প্র্যাকটিস করাতে পারো, আমি কেন করতে পারবো না? হ্যাঁ কি না? কিন্তু এরপরে সেটা আপনাদের উপর নির্ভর করে, আপনারা সেটা কিভাবে নেবেন। পরম্পরা অনুযায়ী যদি আপনি কারো কাছ থেকে সামনাসামনি দীক্ষা নিতে চান, সেটা আপনার ব্যাপার, সেখানে কিন্তু আমি কোনো কর্ণপাত করব না। ঠিক আছে? আমার কথা একটা জায়গায়, আমি সবসময় একটা কথা বলি, আমার কথা একটা জায়গাতেই, যে আমার কাছে আপনারা আসুন, আমার কাছে আসুন, শিক্ষাগুরু হিসাবে আমি থাকব। যদি কারো দীক্ষা না হয়ে থাকে, আপনার বাড়ির পাশাপাশি কোনো যদি আপনার গুরু থাকে, আপনার কুলগুরু থাকে, তাদের কাছে দীক্ষা নিন। বাবা বলো। আমার প্রশ্ন হচ্ছে গুরুজি, একটা আমার এখানে আপনাকে অনেকদিন আগে বলেছিলাম আপনাকে যে আমার আশপাশেই, মানে আমার পাশের গ্রামে একটা পঞ্চমুণ্ডীর আসন আছে, তো সেটা অনেকদিন আগে ওটাতে। বাবা বলো। একজন কথা বলছিল তো, বলুক তুমি বলো। আচ্ছা ঠিক আছে। আমাদের তন্ত্র গাথা হচ্ছেন
স্বয়ং ভগবান শিব। উনি সুন্দর একটি উপমা মাকে দিচ্ছেন পার্বতীকে। উনি বলছেন যে গুরু আর শিষ্যের সম্পর্ক, গুরু হচ্ছে ফুল, ফুলের মতো, তার কাছে মধু আছে, আর শিষ্য হচ্ছে অলি বা মৌমাছি। তা বলছে মা, মৌমাছির যদি মধু আহরণ করা হয়ে যায় তাহলে কি সে সেই ফুলে আর বসে থাকবে? সে তো স্বতন্ত্র, অন্য ফুলে সে বসতেই পারে। একদম একদম একদম। আমার একটা কথা বলি বাবা, আমার এখানে একটাই প্রশ্ন, মানে একটাই কথা ছিল যে আমি অনলাইনে নিয়েছি, আমার তন্ত্র মন্ত্র কোনো কাজ হবে কি, আমার মনশান্তি হয়নি, এইটাই আমি জাস্ট বলতে চেয়েছি বাবা, আদার্স কিছু। ঠিক আছে, আচ্ছা বিশ্বজিৎবাবু, আপনি কিছু মাইন্ড করবেন না, এটা আপনার কথা নিয়ে আমরা চটকাচ্ছি না, এটা একটা সুন্দর একটা মানে আপনার ব্যাপারটা নিয়ে উপস্থাপনা হচ্ছে, এটা আপনি খারাপ ভাববেন না। আচ্ছা, আপনি খারাপ ভাববেন না, এটা উনি বলতে চাইলেন কি, আমরা বলতে চাইছি এই জায়গাটা, আপনি তন্ত্র নিয়েছেন, সেটাকে যদি আপনি মানতে পারেন তাহলে মেনে আপনি শিক্ষা নিতে পারেন আমার কাছে, কোনো অসুবিধা নেই। আপনি যদি সেটা না মানেন তাহলে কোনো গুরু আবার ধরুন, তার কাছ থেকে আপনি আবার পুনরায় দীক্ষা নিন আপনার কাছাকাছি, আপনার মনে মতো। এরপরে যে গুরুর কথা বলছেন, যে গুরু কিন্তু আসবে, ওই যে আপনি তো যোগ নিয়ে এসছেন, গুরু আসবে, কোনো চিন্তা নাই, আপনি তো আমাকে পেয়েছেন, শিক্ষা গুরু হিসাবে আপনি গ্রহণ করুন, আপনি কাজ করুন, আপনি লাভ পাবেন, ব্যাস, আপনি চিন্তা করবেন না, আপনি শিখুন। ঠিক আছে, আপনি শিখুন, আপনি দেখবেন আপনার লাভ হবে, তাকেই আপনি ওই দূরের থেকে করজোরে তাকে সম্মান করে যান, আপনার ভালো হবে, কোনো অসুবিধা নেই। গুরুজি, হ্যাঁ বলো। বলছিলাম আপনাকে, ওই সেই আমার বাড়ির এখানে একটা পঞ্চমুণ্ডির আসন আছে, সেটাতে বহু বছর আগে একজন সিদ্ধ পুরুষ হয়েছিল আসনে বসে, তো সেখানে একটা কালী মন্দির আছে, এমনি পুজো টুজো হয়। তো আমি চাইছি যে পঞ্চমুণ্ডির আসনে তো এখন কিছুই নেই, সব কোথায় কি আছে সব মাটির নিচে চাপা পড়ে গেছে, মানে কিন্তু ওখানকার যে এনার্জিটা আছে সেটা কোনোদিনও মানে ওখান থেকে যাবে না। আমি ওই এনার্জিকে পুনরায় এখানে স্থাপন করতে চাইছি, মানে আমি ওখানে এনার্জির সাথে জুড়তে চাইছি, এক কথায় ওই এনার্জির সাথে, মানে পুরনো এনার্জির সাথে যুক্ত চাইছি। সেটার জন্য কি করতে হবে? এখন দেখো, এই প্রসেসিংয়ের যে জায়গাটা তুমি বলছো, মাইকটা বন্ধ করো, প্রসেসিংয়ের যে জায়গাটা বলছো সেটা একটা প্রসেসিংয়ের ব্যাপার আছে। এই পঞ্চমুণ্ডির আসন কিন্তু ছেলে খেলা নয় বাবা, আমি প্রথমেই বলে দিচ্ছি, এই পঞ্চমুণ্ডি আসন নিয়ে খেলতে যেও না। আগে ওখানে ভালো পণ্ডিতবর্গ যারা আছেন তোমার কাছাকাছি, আমি তো ওখানে যেতে পারবো না, ওখানে হোমযজ্ঞ করে সেই জায়গাটাকে আবার পুনরায় প্রতিষ্ঠা করতে হবে, প্রতিষ্ঠা করে সেই জায়গায় আবার প্রাণ ফেরাতে হবে, সেই জায়গায় হোমযজ্ঞের ব্যাপার আছে, 2-4 জন ব্যক্তির কাজ নয় এটা, এটা কিছু মানুষকে ধরতে হবে, তোমার সেই জায়গায় ধরে তোমাকে কাজ করে আগাতে হবে। এবার তুমি যদি বলো পঞ্চমুণ্ডি আসনে আমি সাধন করব বা করব, তার আধার তুমি তৈরি করো বাবা, এত সস্তার জায়গা নয় পঞ্চমুণ্ডি আসন, তার আধার তোমাকে তৈরি করতে হবে। মাই তোমাকে বলে দেবে, যা বাবা, তো ওইখানে আসন আছে, ওই গাছের তলায় আসন আছে, তুমি দেখতে হবে কিন্তু আমি দেখতে পাবো না। এটা ঘটনা, এটা কিন্তু ঘটনা, এটা কিন্তু আমি তোমাকে বলছি না, তুমি আমার কাছে শিক্ষা নিচ্ছ তো, আমি কিন্তু এটা তোমাকে বলছি না, তুমি দেখবে সেই জায়গাটা তুমি দেখতে হবে, তোমাকে মাই বলে দেবে ওই জায়গায় আসন আছে, আমি বলি দূর, ওখানে কোথায় আসন আছে, না ওখানে আসন আছে, তুই যা, তোমাকে বলেছে মা, আমি গেলে কিন্তু কাজ হবে না, আমাকে ওখান থেকে তুলে ফেলে দেবে। তুমি তার যোগ্য, সেই যোগ্যতার স্থান আগে রেডি করো, পঞ্চমুণ্ডি আসনের যোগ্যতার স্থান রেডি করো, তোমার চিন্তা করতে হবে না। এই বিশ্বনাথ বাবা বলছিল, বিশ্বনাথ চক্রবর্তী বাবা বলছিল যে কথা, আমরা এটা কি হয়। হ্যাঁ গুরুজি, আমি এখানে একটা কথা বলবো। হ্যাঁ বলো গুরুজি, এখানে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো বলো। হ্যাঁ, উনি যে বলছিলেন পঞ্চমুণ্ডির ব্যাপারটা, তো আমি যতটুকু আমি আমার গুরুর কাছ থেকে শুনেছি, তো ওই পঞ্চমুণ্ডি আসনটি এখন নিষ্ক্রিয়, মানে নিষ্ক্রিয় অবস্থায় আছে, ওটাকে পুনরায়
উনি জানি না উনি তন্ত্রক্ত অভিষিক্ত কি না, অভিষিক্ত ব্যক্তি ছাড়া ওই পঞ্চমুণ্ডী আসন সংস্কার করতে উনি মানে কি কেউ পারবে না। আমি কি বললাম তোমাকে? আমি কথাটা কি বললাম? আসনকে সংস্কার করতে হলে কি বলে গেলাম? পুনরায় যে প্রসেসিং আছে সেই প্রসেসিং অনুযায়ী করতে হবে। আমি কি বলে গেলাম? তুমি আমার কথাটা কি শুনলে তাহলে? কি বুঝলে? আমিও ওই কথাটা বললেন, এই যে হোম যজ্ঞের ব্যাপারটা, এইটা মানে আমি অতটা হোম যজ্ঞের ব্যাপারটা আমি বলতে পারবো না, কিন্তু ওই যে মানে আবার সেই পঞ্চমুণ্ডী আসন মানে যেগুলো চন্ডালের মাথা, এর মাথা, ওর মাথা যেগুলো আছে সেগুলোকে তুলে আবার যেরকম 45 দিন যেরকম প্রসেসিং আছে, আবার তাকে স্নান, শোধন, আহার দিয়ে আবার পুনরায় প্রতিষ্ঠিত করে তখন আবার ওই জপ চলে। ওই জপ করতে করতেই আসনটি আবার হয়ে যাবে। এইটুকুনি আমি আমার গুরু মুখ থেকে শুনেছিলাম। ঠিক আছে, আমি এরপরে কথাটা কি বললাম? কথাটা বললাম তোমার ওখানের পণ্ডিত বর্গ যারা থাকবে ওই মানে শুধু ন্যাচারাল তোমার এই ব্রাহ্মণ দিয়ে হবে না, ওই সমস্ত ব্যাপারে তন্ত্র ব্যাপারে যে পণ্ডিত বর্গ আছে, তন্ত্র মতে যে পণ্ডিত বর্গ আছে তাদেরকে দিয়ে কাজ করাতে হবে, নচেত হবে না। ঠিক আছে বাবা, আমি পরে আপনার সাথে আমি যোগাযোগ করবো বাবা, আমি একটু যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে গুরুজি। হ্যাঁ বলছি, বিল্বমূল সাধনা করার আধার কি সবার থাকে? হ্যাঁ হ্যাঁ, বিল্বমূল সাধনা করার আধার কি সবার থাকে? আমি তোমার তো আধার বলে দিচ্ছি এখানে, তোমাকে তো বলে দিলাম, তুমি নোট ডাউন করে তুমি করো না, তুমি নোট ডাউন করে তুমি কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাও, তারপরে বলো, সেখানে সেই বলে দেবে তোমাকে। আচ্ছা সবাই মাইকগুলো বন্ধ করুন। উদয় বাবু একটু বলুন, মাহাতো বাবু আপনার কথা একটু। বাবা আমি কি বলবো বলছিলাম বাবা। বলুন বলুন বলুন। বলি আপনার আশ্রমটা কোথায় বাবা? বাবা আমার তো শ্মশানে মশানের মানুষ, আমি তো আশ্রম টাশ্রম বানাতে পারিনি। হ্যাঁ তো বাবা দেখা কোথায় পাবো? ওই ভিডিওটা বুঝতেই বাবা, দেখা সাক্ষাৎ তো একটা মুশকিল ব্যাপার। হয়তো কোথাও যাই তখন হয়তো সেখানে আমি খবর দিয়ে দিই। হ্যাঁ ওই তোমাদের মতো কিছু মানুষের সাক্ষাতে আমি এই সব জিনিস মানে এই যে দেখো না, এই যে সেটিংটা, এইসব জিনিস তোমাদের মতো মানুষ আমাকে বলেছে যে এইভাবে কাজ করুন, এইভাবে কাজ করলে আপনি মানুষের কাছে পৌঁছাতে পারবেন। তারা এই সেটিংটা করে দিয়েছে। আমি একটু কোথাও যদি ওই তোমার ওই হোয়াটসঅ্যাপে কিছু বলতে যাই, তাহলে তারা বলে দেয় যে গুরুজি এটা ভালো হয়নি, এটাকে মুছে দিন আবার নতুন করে করুন, এইভাবে করুন। আমি সেভাবে করি বাবা। হ্যাঁ তোমার আমার 1 মিনিট দাঁড়াও না, একটা মানুষের সাথে কথা বলি বাবা, তোমরা কেন ডিস্টার্ব করছো? একটা মানুষের সাথে কথা বলতে দাও না আমাকে। আমি ওনাকে আজকে প্রায় 1 ঘন্টা আগে বলেছি, মাহাতোবাবু আপনার সাথে কথা বলছি। আমি ওনাকে একটা সুযোগ দিয়েছি, ওনার সাথে কথা বলে নি, তারপর তোমরা বলবে। তোমার সাথে কথা বলছি তো কন্টিনিউ। সোমনাথ তুমি একটু মাইকটা বন্ধ করো, আমি মাহাতোবাবুর সাথে কথা বলিনি, তারপর তোমার সাথে কথা বলবো। হ্যাঁ মাহাতোবাবু বলুন। তারপরে একটু দেখা আপনার সঙ্গে করতাম, আমি বেশি কিছু জানি না। প্রথম দিন আপনার সঙ্গে মনে হয় দেখা কথা হয়েছিল ফোনেই। শুনুন আপনাকে বলছি, আপনি একবার কালকে একবার ওই দুপুর দিকে ফোন করবেন, বুঝলেন? কালকে দুপুর দিকে একটু ফোন করলে আমি বলে দেবো আমি কোন জায়গায় আপনার সাথে সাক্ষাৎটা হয়ে যাবে। হয়তো আমি দুর্গাপুর, আসানসোল, আপনার পুরুলিয়া, ঝালদা এদিকে যাই মাঝে মাঝে, বুঝেছেন? তো যখন যাব তখন আপনাকে বলে দেবো যে এই জায়গাতে আমি আছি, আপনি চলে আসুন, দেখাটা হয়ে যাবে। নাহলে আমি ধরুন কখন থাকি বিষ্ণুপুরে, বুঝছেন? বিষ্ণুপুরে যখন থাকবো না তখন আপনাকে আমি বলে দেবো যে হয়তো 2-3 দিন থাকবো, তাহলে আপনি চলে আসবেন। ঠিক আছে। আপনার তাহলে পুরুলিয়ার কোন জায়গা? আমার মানবাজার থানা। মানবাজার থেকে যেটা গোপালনগর, জবলা, কেন্দা, দরুডি, সোজা পুরুলিয়া রোড।
কেন্দাডিহি ওই ধারটা এলায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওই ধারে, আরে গত বছর গেছিলাম, গাদা তরমুজ এনেছি গো। বিরাট তরমুজ চাষ হয়। হ্যাঁ, আরে বিশ্বাস করবেন না, এরকম এরকম বড় বড় সেই কালো কালো তরমুজ না, আপনারা কলকাতায় যে তরমুজ খাচ্ছেন এটা এই পুরুলিয়ার থেকে যায়। হ্যাঁ, কালো কালো যে মালটা হয়, মানে ডিপ সবুজ আর কি, যেটা সেই তরমুজটা। ওই জন্যই বললাম যে কেদারডি আমি গেছি আপনার ওই ধারটায়, বুঝলেন? ভালো হয়েছে, ভালো ভালো ভালো, খুব ভালো খুব ভালো। একটা কথা বলার ছিল। তো মাধববাবু কোনো চিন্তা নাই, কালকে আপনি একবার দুপুর দিকে ফোন করুন, 12টা 1টার দিকে, বুঝলেন? আমার নাম্বারটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি, বুঝলেন? দুপুরবেলা একবার ফোন করুন, কোনো অসুবিধা নাই। নাহলে আপনি একটু হোয়াটসঅ্যাপে আমাকে লিখে দিবেন যে আমি এখন ফোন করবো কিনা, সেই টাইমটা আপনাকে বলে দেবো যে এই টাইমটা আপনি ফোন করুন। ঠিক আছে, কোনো চিন্তা নাই, আমি আছি পাশে, কোনো চিন্তা নাই। ভালো থাকবেন। হ্যাঁ, প্রোগ্রামটা শুনুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের এই সোমনাথ বলো বাবা। বলছি আমি একটু দেরি হলো জয়েন করতে। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি আমি একটা অফিসে সার্ভিস করি প্রাইভেট থেকে, তো আসতে দেরি হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে অনেক কিছু শুনতে পাইনি থেকে, তো আমাদের দুটো জিনিস জানার ব্যাপার হচ্ছে যে আমি কলকাতায় থাকি মুকুন্দপুরে, ঠিক আছে। তো আমি এইটা একটু আপনাদের এই শিক্ষাটা নেওয়া খুব জরুরি, কারণ আমার বিভিন্ন পরে আমার নিজের তো বেশ কিছু জিনিস আমি করতে চাইছি। তো নিজের পারিবারিক বেশ কিছু সমস্যার মধ্যে আমি জড়িত আছি প্রায় আজকে 6 মাসের কাছাকাছি। কোন রকম কোনো সলিউশন আমি পাচ্ছি না। অনেকের কাছে গেছি, বিভিন্ন কারণের জন্য বেশ কিছু টাকা আমার নষ্ট হয়েছে, ঠিক আছে। তো যার জন্য আমি নিজে থেকে কিছু একটা করার চেষ্টা করছি। তো কিভাবে কি করে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো এবং করতে হবে এর জন্য একটু যদি কিছু উপদেশ দেন। আচ্ছা বাবা, দেখো এখন বলি, শোনো, কথা হচ্ছে কালকে তোমরা আমি যেগুলো বললাম, কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তোমার আধারটা বুঝে নাও আগে। হ্যাঁ, এটা সব থেকে ভালো হয়, আধারটা বুঝলে তাহলে ভালো হবে। তাহলে কি হবে তোমার? হ্যাঁ হ্যাঁ, কোনটা জিজ্ঞেস করবো বলছেন? ওই কালকের যে ক্লাস করেছিলাম না, সেই ক্লাসের আজকে ভিডিওটা দেখবে, আমি গ্রুপে দিয়ে দিয়েছি। ভিডিওটা দেখেছো তোমরা? আমি দেখে নাও, গ্রুপে ভিডিওটা দিয়েছি। আবার আজকের ভিডিওটা যে আলোচনা করলাম, তুমি নেই তো কি হয়েছে, আবার কালকে ভিডিওটা দিয়ে দেবো, কালকে একটু দেখে নেবে, ঠিক আছে? আমি যে কি কি বললাম, হ্যাঁ, কি কি ক্লাসে কি কি আজকে আলোচনা হলো, সেটা কালকে পেয়ে যাবে। হ্যাঁ বাবা, দেখো, তন্ত্রমন্ত্র কিছু কিছু জায়গা থাকে, তন্ত্রমন্ত্র বললেই বাবা আমি তোমাকে শেখাতে পারবো না। কারণ কি জানো তো, ওই ভস্যে ঘি ঢেলে কি লাভ বাবা, বলো? ভস্যে ঘি ঢেলে তো লাভ নেই। তোমার যদি আধারে থাকে, তোমরা, আমি তো বলছি তোমরা আমার আত্মা আত্মীয়, না হলে আমরা জুড়তে পারতাম না। হ্যাঁ না, যেই হোক, আমরা এই যে যা আছি, আমরা যে কোনো জিনিস আছি। গুরুজি 5 মিনিটের জন্য একটু ব্রেক। এই যে এসে এবারে ডায়লগ শুরু হয়ে গেছে। কি খবর? কি আমি বলছি, প্রশান্ত বলছি। কি আপনার খবরটা কি? তো শুনুন না, আমি এই তো ঢুকলাম, আমি আপনার কথা শুনছিলাম। লেকচার শুরু হয়ে গেছে। অ্যাস্ট্রোলজার দেখি আধারটাকে জেনে নিতে, তাই আমি এদের যারা নতুন আছেন তাদেরকে সবাই উদ্দেশ্যে বলছি, গুরুজি যে বলছেন এই অ্যাস্ট্রোলজার দেখাতে, আমাদের এখানে আচার্য শান্তনু বলে একজন অ্যাস্ট্রোলজার আছেন, খুব ভালো অ্যাস্ট্রোলজার, আমাদের এই গ্রুপেরই মানুষ, খুব ভালো মানুষ। ওনাকে আপনারা দেখাতে পারেন। আশা করি আমাদের গ্রুপের মধ্যে থেকেই সমস্যাটা মেটাতে পারবেন উনি, ঠিক আছে। খুব ভালো নাম করা অ্যাস্ট্রোলজার। ওনাকে আপনারা বেশি নয় 100 টাকা করে অন্তত পেমেন্ট করে ওনার অ্যাকাউন্টে দিয়ে আপনারা ভালোভাবে সবকিছু জেনে নিতে পারবেন। এটা আমার বলার উদ্দেশ্য। আপনারা শিখুন, জানুন, বুঝুন, কাজ করুন।
আমাদের গ্রুপেই আছেন ইনি আচার্য শান্তনু, গুরুজিকে জিজ্ঞেস করবেন বলে দেবেন। আপনার বয়সটা কত? যারা নতুন আছেন বয়সটা কত? বয়সটা কত? আমার বয়স তো কম অনেক, 12 আপনি একা আসছেন কেন? একা আসছেন কেন? একা আছি কেন মানে একা কেন আসছেন? কেন আবার সে আসবে? নিমাই কোথায় গেল? নিমাই নিমাই কথা বলতে পারবো না। তাহলে মাইকটা বন্ধ করুন। নিমাই গালাগাল। তাহলে মাইকটা বন্ধ করুন, এবার শুনুন। হ্যাঁ ঠিক আছে। তো এই ব্যাপার হচ্ছে, কথা বলি। হ্যাঁ গুরুজি, অরূপ বাবা, কালকে আপনি থাকছেন? অরূপ বাবা নমস্কার। নমস্কার, জয় মা, জয় মা। হ্যাঁ কালকে থাকছেন? হ্যাঁ জয় মা। বাড়িতে আছেন তো ওখানে? কালকে না, কালকে থাকছি না। কালকে থাকছি না। কালকে মঙ্গলবার আছে, একটা বিশেষ কাজে আমি যাব। কাল পরশু দুদিনই থাকবো, বৃহস্পতিবার দিন আসবো। আর বৃহস্পতিবার দিন এসে আমার কাছে লাভ নাই। বৃহস্পতিবারে এসে আমি তো বলেছি শুক্রবার যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। হ্যাঁ আচ্ছা, আমি একটু কথাটা বলে নিই পরিতোষ, একটা মিনিট, তারপর তোমার সাথে কথা বলছি। পরিতোষ, তুমি একটুখানি হোল্ড করো, সোমনাথের সাথে একটু কথাটা বলে নিই, তারপরে সোমনাথের পরে আমাদের ওই শান্তনু ঘোষ আছে, ওর সাথে কথা বলবো। শান্তনুর পরে পাপিয়া আছে, ওর সাথে বলবো, তারপর তোমার সাথে বলবো। তারপরে পরপর বিশ্বনাথ আছে, সোনালি আছে। হ্যাঁ, একটুখানি সবাইকে ওয়েট করতে হবে, কথা একটু একটু করে বলবো, বেশিক্ষণ বললে হবে না। আচ্ছা সুমন্ত, এরপর ব্যাপার, সোমনাথ, এরপর ব্যাপার হচ্ছে, বাবা তুমি মাইকটা বন্ধ করো, আমি তোমাকে বলে দিচ্ছি সিস্টেমটা। তুমি কালকে দুপুরবেলায় আমাকে যারা যারা কল করবে, দুপুরবেলায় 12টার পরে কল করো। আমি দিয়ে দিয়েছি তোমার নাম্বার, আমার নাম্বার দিয়ে দিয়েছি, দেখবে গ্রুপে সবাই নাম্বার ওখান থেকে পেয়ে যাবে। কালকে দুপুর 12টার পরের থেকে কল করতে থাকো। হ্যাঁ, আস্তে আস্তে কেউ কল করলে হয়তো ধরো আমি ধরছি না এরকম না, আমাকে পাচ্ছ না এরকমটা ভেবো না। যদি না পাও ভাববে যে আমি কলে আছি, ট্রাই করে যাও, পরে পরে পেয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে সোমনাথ, বুঝেছো বাবা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। পাপিয়া মা বলো, পাপিয়া মা বলো, মা গো। গুরুজি প্রণাম নেবেন। মা ভালো আছো মা? তুমি? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? ভালো আছি মা। আচ্ছা, বলছি গুরুজি, যেটা মানে যে বিষয়টা নিয়ে বলবো ভাবছি, সেটা হচ্ছে মানে আমার একটু ওই শক্তি মন্ত্রের দীক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে। মা গো, তোমাদের ওখানে এত ভালো ভালো সব মানুষ আছে, একটু নাও না মা ওখানে। আমাকে কেন জ্বালাচ্ছ তোমরা দীক্ষা নেওয়ার জন্য? আপনাকে আমি না এখানে অনেক জায়গায় চেষ্টা করেছি, কেউ দিতে পারেনি, আপনি একবার তোমার ভরসা। এখন আমার বাবা বাবা দিয়ে দেবে তোমাকে, আমার বাবা বাবা দিয়ে দেবে তোমাকে দীক্ষা। আচ্ছা, বাবা বাবাকে বলে দেবো, বাবা বাবা দিয়ে দেবে তোমাকে দীক্ষা। তুমি এত দূর কষ্ট করে এসো না মা। হ্যাঁ, মনে হয় মোটামুটি মনে হচ্ছে এই ভবের বাজারে বেশি দিন হয়তো মনে হয় আমার লীলা খেলা চলবে না। বাবা বাবাকে পাবে অনেক দিন, বাবা বাবাকে পেলে। না না, হ্যাঁ আপনাকে থাকতে হবে। আমি তো আছি। আচ্ছা, আপনি আগে বলেছিলেন কি কত ফিজ লাগবে, অ্যাডমিশন ফি লাগবে বলবেন বলেছিলেন না? বলবো, একটু বলবো। হ্যাঁ ঠিক আছে, সব বলে দেবো এগুলো। পাপিমা, বাবা বাবা, বাবা তুমি একটু পাপিমা মাকে একটু দীক্ষা দিয়ে দিও। আপনি থাকতে আমি কেন বাবা? তুমি দাও না একটু দীক্ষা, তুমি দীক্ষা দাও তো বাবা। তোমার নাম্বার আমি দিয়ে দেবো পাপিমা মাকে দিয়ে দেবো তোমার নাম্বার। তুমি মায়ের সাথে একটু কথা বলে নিও, মাকে একটু দীক্ষা দিয়ে দিও। ঠিক আছে পাপিমা মা।
হ্যাঁ গুরুজি। বাবা কিন্তু না বলেনি, ঠিক আছে, বাবার কাছে যেও, বাবার সাথে কথা বলে নিও, তোমাকে নাম্বার দিয়ে দেবো, বাবার নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ, আপনি যেটা বলবেন সেটাই হবে। তোমাদের কাছাকাছি হলে ভালো হয়। আমি দূরে আছি না, দূরে থাকলে কি হয়, তোমরা কাছাকাছি থাকো। হ্যাঁ, কাছাকাছি থাকলে ভালো হয়, তোমাদের সুনাম হোক মাগো। আমি চাই কি জানো তো, তোমাদের সকলের সুনাম হোক, তোমাদের শ্রীবৃদ্ধি হোক, তোমরা যেন এই সুন্দরভাবে ধরাধামে থাকতে পারো। যে কদিন আমরা বাঁচবো না, সুন্দরভাবে বাঁচার চেষ্টা করতে হয়। আমি চাইছি যে আমরা পরপর জুড়ে থাকবো মালার মতো, কেউ যেন ছিটকে না যেতে পারে এখান থেকে। আমি এটা চিন্তা করছি। আমাকেও তোমরা পেয়েছো, আরেকটু জোড়া যাক, লতায় পাতায় হয়ে যায় আমরা, যেন সেই তোমার ওই পাঁচমিশালি সবজির মতো যেন কেউ আমরা কাউকে ছেড়ে না যেতে পারি। কোথায় যাবে? কোথাও যাবার রাস্তা নাই, সেই জায়গাটা তৈরি করতে চাচ্ছি আমরা। হ্যাঁ, আমি এমন একটা ঘন্ট তৈরি করে দিয়ে যাবো বাবা, এমন একটা ঘন্ট তৈরি করে দিয়ে যাবো, কেউ কাউকে যেন ছেড়ে যেতে পারে। আমার এই মতলবটা আছে, এটা বোঝার চেষ্টা করো। শুধু তোমরা আমার সাথে জুড়েছো এটা না, তোমাদের সাথেও সকলকে জুড়তে হবে। এই প্রাণের মানুষগুলোকে হৃদয়ে স্থান দিতে হবে। প্রতিটা প্রাণের মানুষ আমরা এক জায়গাতে এখন উপনীত হয়েছি 30 জন, 50-60 জন ছিলাম, এখন আছি 30 জন। তাহলে আমাদের সেই জায়গাটা তৈরি করে রাখতে হবে, এই 30 জন যেন আমরা ওই লতায় পাতায় কেউ কাউকে ছেড়ে না যেতে পারি। আরে 2-4টে চুলকানির লোক আসবে, চুলকে দিয়ে চলে যাবে, কিন্তু ভালো মানুষগুলো তো বেঁচে থাকতে হবে। কেউ না কেউ আমরা হয়তো সময় হবে চলে যেতে হবে, কিন্তু যেন এই জায়গাটা থেকে যায়। দাগ যেন সবার মনে একটা করে দাগ থাকে, যেই যাক অমুক চলে গেল। তো যাই হোক, শান্তনু বাবা কি বলছিলে? শান্তনু ঘোষ, একটু বলো, তুমি তোমার কথা শুনি। হ্যাঁ, বলছিলাম গুরুজি, যদি কোনো মানুষ আমার কাছে কোনো সমস্যা নিয়ে আসে, সেই সমস্যাটা সে সঠিক বললো না বললো সেটা আমি করে। হ্যাঁ, এরপরে দেখো, কিছু কিছু জায়গা তুমি এই তন্ত্র মন্ত্র এমন একটা জায়গা, মা মাতঙ্গীর মন্ত্র আছে, আমি তোমাকে দিয়ে দেবো। হনুমানজির মন্ত্র আছে, দিয়ে দেবো। যারা করেছে তারা রেজাল্ট পেয়েছে, তারা জানে হনুমানজির মন্ত্র জপলে পাশে যেন কে ঘোরাঘুরি করে। আমি কালকে বলছিলাম 100 স্পিডে গাড়ি চলছে, সামনের টায়ার বাস্ট হয়েছে, ভেতরে একটা মানুষের কিছু হয়নি, তাকে কি দিয়েছিলাম? বটুক ভরেও মন্ত্র। সে ওখান থেকে হসপিটাল যে সবাইকে রিলিজ, কারোর মানে ওই ছেঁড়াছুড়ি একটুখানি ঠোকাঠুকি গেছে, কোথাও একটা সেলাই কারো পড়েনি, ড্রাইভারও পর্যন্ত কিছু হয়নি। এত সস্তার জায়গা নয় রে বাবা তন্ত্র মন্ত্র। এই ঠাকুর দেবতা তুমি ডাকো, তাকে মন দিয়ে ভক্তি ভরে ডাকো, তোমাকে ঘুমোতে দেবে না রাত্রেবেলায়। সবাই বলে না, এই যে সারাদিন এই লোকটা 2 ঘন্টা ধরে বকছে, সারাদিন ফোনে বকছে, আবার সারা রাত ফোনে বকছে, ঘুম নাই। আমি বলছি পাগল মানুষের ঘুম খাওয়া দাওয়া নাই বাবা, ওসব ছাড়ো, ওসব ধরে লাভ নেই। আমি কিছু কিছু জিনিসে মানুষদের গাত্র জ্বালা ধরবে, আমি হয়তো অনেক সময় একটু বেশি কথা বলে দিই, তার জন্য যদি কোনো তান্ত্রিক থাকেন আমাকে ক্ষমা করবেন। কারণ দেখুন, যে আমরা তো সুস্থ সমাজ একটা তৈরি করার চেষ্টা করি, সুস্থভাবে বাঁচার চেষ্টা করি, তো কিছু কিছু মানুষের আর্তনাদ দেখে না তখন কষ্ট হয়, যে তার শরীরে প্রেত চালান করে দিয়েছে কেউ, তার শরীরে কোনো রোগ ব্যাধি চালান করে দিয়েছে, তার শরীরে বান মেরে দিয়েছে, এর জন্য কষ্ট হয়। আমি হয়তো বলে ফেলি, আমি একটু ওই মুখ পাতলা লোক, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা কিছু মনে করবেন না যারা তান্ত্রিকতা করেন। আমি মনে করি যে এটা করা উচিত না, হয়তো করে ফেলেন কিছু কিছু সময়ে। একজন কলকাতার বিশিষ্ট ভদ্র মানুষ আমাকে বলেছিলেন যে এগুলো না করলে আপনার চলবে না। হ্যাঁ,
তো যাই হোক, আমি এগুলো করলে চলবে না বলছে, কিন্তু না, আমি তো এগুলো করতে চাই না। চলবে কি না চলবে সেটা পরের ম্যাটার। আমি ওর জন্য বলছি, যদি আপনার কাউকে মারতে হয়, যারা আমার সাথে ক্লাস করছেন, যারা আমার সাথে জুড়েছেন, যদি কাউকে মারতে হয় তাহলে ট্রাই করতে হবে, তাহলে আপনি আপনার বাড়ির ছোট ছেলেটাকে ট্রাই করুন, আপনার ছেলেটাকে আগে মারুন। প্রয়োগটা আমাকে শিখতে হবে, তো প্রয়োগটা গুরুজি কতটা দিল, তাহলে প্রয়োগটা করে দেখুন। আপনি পিস্তলটা কিনে এনেছেন বাজার থেকে, আপনাকে সরকার সার্টিফিকেট দিয়েছে, সেই পিস্তলের গুলিটায় আপনার ছেলের বুকের এপার ওপার ফোড় করে দেখুন আগে, সে মরছে কি না। পরের ছেলেটাকে, পরের একটা স্বামীকে মারবেন, পরের একটা ছেলেকে মারবেন, কেন মারবেন? অধিকার কে দিয়েছে আপনাকে মারার? আমি কখনো আপনাদেরকে বলবো না, আর আমি অনুমতি দেবো না। হ্যাঁ, আপনাদেরকে অস্ত্র দেবো, এটা করবেন না। সেই দুষ্ট মানুষের থেকে, আমি দুষ্ট মানুষের থেকে বাঁচার পথ আমি বার করে দেবো। দুষ্ট মানুষ থেকে বাঁচার পথ যদি আপনাকে বার করে দিই, তাহলে আপনাকে কাউকে মারতে হবে না। যদি এই সুন্দর কথাটা যদি কোনো তান্ত্রিকের খারাপ লাগে, আমাকে ক্ষমা করে দেবেন। যদি কোনো তান্ত্রিকের খারাপ লাগে আমার এই কথাটা, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। কারণ আমি চাই না কোনো মানুষের প্রাণহানি হোক, কোনো মানুষকে বান মারি, কোনো মানুষকে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ করি, একটা ছেলে মেয়ের মধ্যে বিচ্ছেদ করি, একটা মানুষের শরীরে কোনো কিছু প্রয়োগ করে দিই, আমি চাই না। আপনারা যারা জুড়ে আছেন, আপনাদেরকেও সেম কথা বলবো, আপনারাও সেমভাবে চলাচল করুন, আপনাদের ভালো হবে। আপনাদের কাছে মানুষ আসবে, কাজ করাতে আসবে। কেন আসবে বলেন তো? ওই ছেলেটা জয়েন করেনি মনে হয়, দেখছি না। ওই আজকে নড়ার কাজ যেটা করেছিলাম, যদি আপনাদের কালকে মনে হয় যে নড়া ঘুরিয়ে যে রেজাল্ট আমি দেখাতে চেয়েছি বা বলেছি, ইনস্ট্যান্ট রেজাল্ট আছে। একটা মোহিনী প্রয়োগ আমি বলেছি, আগে প্রয়োগ করে দেখুন কীরকম। শান্তনু, তুমি মাইকটা বন্ধ করো। কীরকম নড়া ঘোরালে কারো যদি কোনো ডিস্টার্বমেন্ট থাকে, নড়া ঘুরছে, আমি বললাম মা একটু দাঁড়িয়ে যাও, একটু স্টপ হয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, নড়া দাঁড়িয়ে গেল। মায়ের শক্তি পাঠানো হয়েছে কোথায়? সেটা উত্তরবঙ্গে। আমি এখান থেকে ফু মেরেছি, ওখানে নড়া ঘুরছে। তারপর আমি বললাম যদি ওর কাটান ক্রিয়া হয়ে যায়, মা উল্টা ঘোরো। তাহলে নড়া তো এই দিকে ঘুরছিল, তো উল্টা ঘুরলো কেন? তারপরে আমি বললাম তোমার কি হচ্ছে, কি সমস্যা হচ্ছে? সে বললো না, ভালো আছে। একটা মোহিনী প্রয়োগ আছে। আমি বলছি তাহলে মোহিনীটা প্রয়োগ করে দেখুন। কার উপরে দেখবেন? বাইরের লোকের উপরে না। বাইরের উপরে কেন দেখবেন? আপনার বাড়িতে আপনার স্ত্রীর উপর প্রয়োগ করুন। কীরকম প্রয়োগ করবেন? প্রয়োগ করার পরের দিনই আপনাকে সকালবেলায় বলবে, ওই কী গো, ওই কী গো, কী হলো? আরে যে সকালবেলায় উঠেই বাড়ির কাজে ব্যস্ত, সে বলে এই দেখো তোমার জন্য চা নিয়ে এসেছি, চাটা খাও। তখন সোনা মোনা ধোনা বাবারে দেখবে পীড়িত। একবার রিয়েলি ঘটনা বলছি, যারা করেছেন প্রয়োগ তারা জানেন, যারা এটা করেছেন তারা জানেন। অরূপবাবু করেছেন নাকি? গুরুজি আমি বলছিলাম যেটা, সেটা হচ্ছে যে কোনো মানুষ যদি আমার কাছে আসে, এসে কোনো সমস্যার কথা যদি বলে, তো আমি বুঝবো কি? অরূপবাবু বলুন। অরূপবাবু, আপনার কথাটা ঠিক, যে হ্যাঁ বলছি আপনার কথাটা, আপনি ওয়াইফাই তলায় যান, আপনার ঘরে থাকলে হবে না। আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। কালকে ভিডিও দেখবেন, আপনার কথা ক্যাঁচ কুচ করছে, সেই ভিডিও এর মতো। আপনি আপনার সেই ওয়াইফাই তলায় যান, তাহলে শুনতে পাবেন। আপনার কথা শুনতে পাচ্ছি না কিছু। বলছি গুরুজি, যদি কোনো মানুষ আমার কাছে আসে, এসে কোনো সমস্যার কথা বলে, কথা আমি বলে দিয়েছি এর আগে, তুমি ভালো করে শোনোনি। তুমি আমার কালকে ফোন করে জেনে নিও কি করতে হবে, কার কি রোগ আছে, কার কি আছে। তুমি কথাটা ভালো করে গেলো, আমি যেটা বলছি সেটা শোনার চেষ্টা করো। আমি একটা মন্ত্র দেবো, তুমি সেই মন্ত্রটাকে আগে 108 বার মন্ত্রপুত করে সেটাকে জাগিয়ে নাও। জাগিয়ে নেওয়ার পরে কোনো একটা মানুষ তোমার বাড়িতে আসলো, 21 বার নুন পড়ে, নুনটাকে 21 বার ফু দিয়ে তাকে খেতে দাও।
খেতে দেওয়ার পরেই সে বলবে নুনটা ঝাল লাগছে। তুমি তো নুন দিয়েছো, ঝাল লাগবে কেন? হয়তো সে বলবে টক লাগছে, হয়তো বলবে সে মিষ্টি লাগছে, হয়তো সে বলবে তেতো লাগছে। সেই ক্রিয়াটা আমরা বুঝতে পারবো। তার তোমাকে একটা ওই ফর্মুলা দিয়ে দেবো, এই ঝাল লাগলে এই হয়, মিষ্টি লাগলে এই হয়, তেতো লাগলে এই হয়, টক লাগলে এই হয়। তখন তুমি বুঝতে পারবে তার উপরে এই ক্রিয়া করা হয়েছে। এরপরে যে তোমাকে আমি ডাইরেক্ট মন্ত্র দিয়ে দেবো, তুমি কোনো তুলারাশি খুঁজে নিয়ে, তুমি বলো তুলারাশি পাবো না, তাহলে কিছু তোমার তান্ত্রিক হওয়ার দরকার নেই। আমরা এই জায়গাতে যদি এটা করতে হয় তাহলে এইগুলো আমাকে আগে রেডি করতে হবে। এগুলো রেডি করে কালকে যে মন্ত্র বলছিলাম, সরস্বতী মন্ত্র, মনসা মন্ত্র, আমার গুরু মন্ত্র, বাবা মাকে পূজন, বাবা মাকে জপ, শিবের মন্ত্র, বটু ভৈরবের মন্ত্র, হনুমানজির মন্ত্র, এই কিছু কিছু মন্ত্র, তারপরে কিছু কিছু মালা আমাদেরকে জপ করতে হয়। ওই 20 মিনিট আধ ঘন্টা টাইম লাগে, ব্যাস। এরপরে তুমি তোমার কাজ করো, তুমি তোমার জায়গাটা তৈরি করো। তুমি যদি মাটি না কাটো, মাটিটাকে যদি না তৈরি করো, তাহলে তোমার গাছ লাগাবে কোথায়? মাটি তৈরি করতে হবে। মাটিটা তৈরি করার সাথে সাথে সেই মাটিতে সার দিতে হবে, ওষুধ দিতে হবে, জল দিতে হবে, পোকা মারার ওষুধ দিতে হবে, উই মারার ওষুধ দিতে হবে এবং লাল পিঁপড়ে মারার ওষুধ দিতে হবে। এতগুলো ওষুধ দেওয়ার পর সেই মাটিটা সার, গোবর, ওষুধ দিয়ে মাকচাক করে সেটাকে লেবেল করে দাও। তার 3 দিন পরে তোমাকে গাছ লাগাতে বলছে। যারা গাছপ্রেমী মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করে নাও। কেন? যে মাটির নিচের যে গ্যাসটা, সেই গ্যাসটা উড়ে যায়, তারপরে গাছটা হয় না, তো গাছটা মারা যেতে পারে। সেম আমি তো বলছি, তোমার আধার তৈরি করো। তোমাকে আমি সব দেবো, যারা আছেন ক্লাসে তারা সবাই জানেন, সব দেওয়া হবে। তুমি আস্তে 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 করে করো। তুমি যদি বলো আমি সঙ্গে সঙ্গে আমি মায়ের দর্শন পাবো, সঙ্গে সঙ্গে পিতামাতার দর্শন পেয়ে যাব, হবে না। আমি অলিখিত, পয়সা দিয়ে নয়। তুমি এই সাধনা, হনুমানজির একটা অ্যাক্টিভেট, তুমি নৃসিংহদেবের অ্যাক্টিভেট, তুমি মা লক্ষ্মীর অ্যাক্টিভেট, এক একটা করতে যাও মিনিমাম 20,000 টাকা করে নেবে। আমি ওটা তুমি গল্পের ছলে দিয়ে দিয়েছি গল্পের ছলে, ওরা জানেই না। যে অ্যাক্টিভেট করেছে সে জানে যে এর মাধুর্য কী। সে বোঝে যে সকালবেলা জব করার সঙ্গে সঙ্গে সে বলছে নাকি আমার শরীরের পাশে দিয়ে টাচ করে দাঁড়িয়ে আছে বিশাল সুপুরুষ একজন। মন দিয়ে করো, মন দিয়ে করলেই এগুলো পেয়ে যাবে। মন দিয়ে না করলে হবে না। আগে মাটি তৈরি করো, মাটি তৈরি করার পরে দেখবে সব অটোমেটিক ধরা দেবে। এটা হচ্ছে কলিযুগ। এই আমাদের এই ধরাধাম, এই ধরাধামে সমস্ত দেবদেবী এখানে কি করতে আসে জানো? এখানে সাধনা করতে আসে। এটা সাধনার জায়গা। এই কলিযুগের এই ভূমণ্ডল, এই ভূমণ্ডলের মাটিতে তারা সাধনা করতে আসে। সেখানে তুমি সাধনা না করে ওই মাছ ভাত আর মাংস ভাত খেয়ে চলে গেলে। তুমি এর জন্য এসছো, এর জন্য কিন্তু তোমাকে আনা হয়নি। এই কলিযুগে এর জন্য আনা হয়নি। এই কলিযুগের যে পাপ আমরা খণ্ডন করে, কলিযুগের পাপ খণ্ডন করে আবার পুনরায় কোথায় যাব সেই জায়গাটা তৈরি করতে হবে, যেন না ফিরি। না ফেরার দেশে গেলে যেন না ফিরি, এটা খেয়াল রাখতে হবে। না ফিরি মানে যেন আবার এই মনুষ্য জন্ম বা পশুকুলে আমাদেরকে না আসতে হয়, এই পশুজনিতে যেন না আসতে হয়। কেন বলছি যে এই খারাপ কাজগুলো করবেন না আপনারা? কেন বলছি, কারণটা কি? যেন দেখতে না হয় ভাদ্র মাসের রাস্তার মাঝখানে এই নোংরামি। আমার কথাটা একটু বুঝে নেবেন। পশুকুলে জন্ম নেওয়া মানে কি? রাস্তাঘাটে পাঁঠা কি করে, রাস্তাঘাটে এই ভাদ্র মাসে কুত্তায় কি করে, সেগুলো যেন দেখতে না হয়। একটা ঘটনা বলছিলাম, তারাপীঠে একটা যজ্ঞ করছি, যজ্ঞটা করার পরে সব কমপ্লিট হয়ে গেছে। পুরো মিশমিশে একটা কালো একটা কুকুর আমার আসনে এসে দুপা দিয়ে, সামনের দুপা দিয়ে দাঁড়িয়ে আছে। আমি বলি, কালু বাবা এসছো বাবা, তুমি খবর দিয়ে দিও যেন আমার সমস্ত কাজ সফলতা পায়, এই মানুষগুলো যেন সবাই ভালো হয়। সঙ্গে সঙ্গে ওই কথাটা বলার সঙ্গে সঙ্গেই আমি ওকে
একটু আদর করলাম, সঙ্গে সঙ্গে ঘুরলো। আমার একটা বন্ধুকে বললাম কিছু খেতে দিন, আছে কিছু? বলছে লাড্ডু আছে। আমি দিন, লাড্ডুর আস্বাদন নিয়ে এসেও চলে গেল। সে লাড্ডুর আস্বাদন নিয়ে চলে গেল। ভিডিও করতে যাচ্ছিল না, না ভিডিও করার দরকার নেই। কে এসছিল? আমি বলছি এটা কি, আমি তো বুঝলাম না। আমি বলছি না, তোমাকে আর বুঝতে হবে না, যারা বোঝার মানুষ তারা বুঝবে, না বোঝার মানুষ ও বুঝে লাভ নেই। এই জায়গাটা তোমাকে বুঝতে হবে, এই জায়গাটা আপনাদেরকে নিতে হবে। এই ধরাধামে আমরা এসছি, এই জন্ম মৃত্যুর খেলা কি ভয়ঙ্কর খেলা। কেন? যখন একটা শিশু ভূমিষ্ঠ হয়, সেই যন্ত্রণায় কিন্তু চেঁচামেচি করে, সে কিন্তু ন্যাচারাল চেঁচামেচি করে না। তাহলে এই জন্ম মৃত্যুর খেলাটা যখন আমরা যখন মৃত্যু হবে, তখন কিন্তু আমরা সেই জীবনটা যখন চলে যাবে, তখন কিন্তু প্রচণ্ড আর্তনাদ, আমাদের কষ্ট হবে। কোনো রকম যদি দেখবেন গ্যাস হলে, আমাদের বুকে গ্যাস উঠে গেলে কেমন হয়, আমাদের এই বয়সে গ্যাস বুকে উঠলে কেমন কষ্টটা হয়, তাহলে মৃত্যুর সময় ওর 100 গুণ যন্ত্রণা তৈরি হবে। তাহলে জন্ম মৃত্যুর খেলাটা, এই যন্ত্রণাটা আমাদেরকে আবার যেন নিয়ে না আসতে হয়। আমরা ওর জন্যে বলছি, আমরা এসছি পরম্পরা, আগের জন্ম, সেই জন্মের প্রাপ্তি, সেই জন্মের কর্মের ফল এটা। আপনারা যারা তন্ত্র শিখবেন, তন্ত্র মতে যারা আসতে চাইছেন, কালকে আমাকে আপনাদের নাম, 4টে জিনিস লাগবে যদি কেউ চান আর কি। নাহলে আপনাদের যদি কেউ অ্যাস্ট্রোলজার থাকেন তাদেরকে দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। নাম, ডেট অফ বার্থ, কোন সময় জন্ম এবং কোন জায়গায় জন্ম। নাম, ডেট অফ বার্থ, সময় এবং স্থান, এই 4টে জিনিস আমাকে পাঠাবেন। আমি নাম্বার দেবো, সেই নাম্বারে 101 টাকা পে করবেন, তারপরে ওর সাথে কথা বলে নেবেন, আপনার আধার সম্বন্ধে আপনি জেনে নিন। আর যারা পেইড ক্লাস করবেন, আজকে কত তারিখ বাবা? 11 তারিখ। 11/11/24। তাহলে আজকে হচ্ছে সোমবার, তো আজকে সোমবার, আপনাদেরকে টাইম থাকছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, 3 দিন। এই 3 দিনের মধ্যে আপনারা আপনার আধার জেনে নিন। যারা আমার সাথে যোগ দিতে চাইছেন, যারা তন্ত্র নিতে চাইছেন, আপনাদের যদি এই আধারে মিলে যায়, তাহলে শুক্রবার থেকে আমাদের ক্লাস শুরু হবে। শুক্রবার থেকে আপনারা পেইড ক্লাসে জয়েন করবেন। তার জন্য আপনারা এই 3 দিন টাইম পাবেন, 3 দিনের মধ্যে রেডি হয়ে যান। এবার বলছিলাম যে আমি কত টাকা নিই টোটাল। আমার সাথে এই তন্ত্র আপনাকে শিখতে হলে আমার সাথে সারা জীবন, আমার যে কদিন এই জীবন আছে, আমার সাথে জুড়ে থাকতে হবে। তন্ত্র নিলেই হবে না। ওই রাজু বাবাকে কালকে বলছিলাম যে এর পরে ক্লাস হবে কি, ক্লাস হবে তোমরা কি শিখেছো, খাতায় কি লিখেছো, এই কাজটা করতে গেলে কি করতে হয়, সেই সব ক্লাস হবে। তাহলে আপনাদেরকেও সেমভাবে, আপনারা যে একটা কাজ করবেন, আপনারা একটা মানুষের উপকার করবেন, আপনার কাছে একটা মানুষ আসবে, কেন আসবে? তার ক্রিয়া তো আপনি শেখেননি, তাহলে সেই ক্রিয়াটা শিখতে হবে। আমি তন্ত্র বলে দিলাম, আপনি খাতায় লিখে নিলেন আর বাড়ি চলে গেলেন, হবে না। কি করে হবে? আপনি জানলেন না গুপ্তভেদ, আপনি জানলেন না সেই মানুষটাকে কাটান করব, কোন সময় করব, তার মুখ কোন দিকে থাকবে, তার হাতে কিছু দিতে হবে কি না, তার শরীরে কিছু দিতে হবে কি না, তাকে কিছু খাওয়াতে হবে কি না, তাকে কিছু নিয়ে আসতে হবে কি না, সকালবেলায় করব না বিকেলবেলায় করব, তার কাটান ক্রিয়া করলে তার কী রেজাল্ট হবে, এগুলো আমাদেরকে গুপ্তভেদগুলো জানতে হবে। এই গুপ্তভেদগুলো জানার জন্য আরও কিছু কিছু ক্রিয়া আছে। যেমন আমি আমার ঘরে কাজ করছি, আপনি আপনার বাড়িতে কাজ করছেন, কি শ্মশানে কাজ করছেন, শ্মশানে বসে ধরুন আমি ক্রিয়া করছি, সেই ক্রিয়াটার ফল, সেই ক্রিয়াটা করব কোন সময় করব, কোন জায়গায় করব,
তারও একটা জায়গা আছে, স্থান আছে, স্থানটা মেনে সেই জায়গায় আমরা কাজটা করব, এগুলো জানতে হবে না? আমি তো বলছি আপনারা 1000 ফোন করুন, সকলেই ফোন করে, কার ফোন রিসিভ করি না? আর ফোনটা রিসিভ হয়তো কারো ফোন রিসিভ করতে পারলাম না, কার ফোন পরে ঘুরিয়ে করি না? আপনারা বলুন দেখি, পুরনো একটা মানুষ বলতে পারবেন যে আমি কল করি না? একটা মানুষ বলুন যে গুরুজি পরে ফোন করেছি, পরে ফোন ধরেনি, পরে ফোন করেনি। একটা মানুষও বলতে পারবেন না। মেসেজ করলেও রিপ্লাই দিই, ফোন করলেও রিপ্লাই দিই, যদি না ধরতে পারি। হয়তো কোনো সময় কোথাও বাইরে থাকি, হয়তো কোনো কাজে আছি, আমাকে তো কাজ করতে হয়, মানুষ তো আমাকেও ছাড়ে না, সেই সময় হয়তো ফোন ধরতে পারলাম না। এরপরে যখন আপনারা বলবেন যে আপনারা আমার বাড়িতে আসবেন, বাড়িতে তো আসতেই হবে। আরও কিছু গুপ্তভেদ আছে, আরও কিছু তন্ত্র আছে, যেটা 1 পাতা 2 পাতা তন্ত্র, সেগুলো তো ফোনে বলা যায় না। এসে সুন্দরভাবে লিখে নিয়ে যান। হবন ক্রিয়া মানে যজ্ঞের ক্রিয়া, শ্মশান ক্রিয়া, পুতুল চালান, বশীকরণ পুতুল চালান, একটা মানুষকে দূরে চলে গেছে, সেই মানুষটাকে ফেরানো যাচ্ছে না, তার ক্রিয়া শিখতে হবে না? তো এইগুলো অনলাইনে হয় না। অনলাইনে আপনাদেরকে বলে দেবো, কিন্তু কিছু কিছু জিনিস আছে। এর আগে যেমন একটা কাজ করেছিলাম, ভিডিও দিয়েছিলাম সকলকে একটা ভিডিও দিয়েছিলাম। সেইভাবে যারা আবার নতুন জুড়ছেন, কোনো একটা কাজ করা হলো, আপনারা কেউ উপস্থিত থাকলেন কি না থাকলেন, পরে আবার সে একটা ভিডিও করে আমি পাঠিয়ে দিলাম আপনাদেরকে। বাড়িতে আসুন, কিন্তু আমার বাড়িতে আসলে কেউ ওই একদিনের জন্য আসবেন না, হবে না। একদিনের জন্য আসছেন, যারা এসছেন তারা জানেন। ওই গল্প করতে করতে চলে গেছে, গুরুজি কিছু নেওয়া হলো না, ফালতু ফালতু গল্প করে করে দিন শেষ হয়ে গেল। আমি বলছি হ্যাঁ, ওটাই তো হয়। ওই জন্য বলছি 2 দিন টাইম নিয়ে আসবেন। 2 দিন 2 রাত টাইম থাকলে রাত্রিবেলাটায় হয় কাজ, দিনের বেলা কাজ হয় না গো। দিনের বেলায় গল্প গুজব খাওয়া দাওয়া করতে করতে সময় চলে যায়। কাজ হবে রাত্রেবেলায় নিরিবিলি, রাত্রেবেলায় নিরিবিলিতে বসে বসে গল্প হবে, আর লেখা হবে, আর গুপ্ত ভেদ বলা হবে। দিনের বেলায় আলোচনা হবে, গল্প ছিল, সব কিছু হবে। লেখালেখিটা রাখতে হবে, দিনে কিছু হবে, রাত্রেবেলাটা বেশি হবে। তখন আর ফোনের ঝামেলা থাকবে কম, আলোচনাটা হবে প্রকট, হ্যাঁ না? তো যাই হোক, আপনারা যারা নতুন ক্লাসে জয়েন করবেন, আপনাদেরকে বলে দিই, আমার এমন কিছু ব্যাপার নেই। মাত্র 5100 টাকা আমি নিই ফিস বলেন, দক্ষিণা বলেন, যাই বলেন, আমার সাথে সারা জীবন জুড়ে থাকতে হলে এই টাকাটা আমি নিই, 5100 টাকা। অমূল্য সম্পদ, আপনারা এটা রাখুন। কিভাবে দেব? এরপরে হচ্ছে, দেখুন, আমি ওটাই বললাম যে আপনি দিচ্ছেন, আমি তো নিচ্ছি না, ব্যাপারটা বুঝুন। আপনি দিলেই তো আমি নিতে পারছি না। সোমনাথবাবু, আপনার কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু ব্যাপার হচ্ছে, আপনি তো অ্যাস্ট্রোলজার, আপনার তো আধার তো জানা আছে, তাহলে আপনাকে ফোনপে নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিচ্ছি, আমার ফোনপে নাম্বারটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? গ্রুপে দিয়ে দিচ্ছি। যারা আধারটা বোঝার চেষ্টা করবেন, যারা আধারটা বুঝবেন, তারা কালকের থেকে কল করুন, কার কার কী ব্যাপার আছে না আছে জেনে নিন, জেনে নিয়ে তারপরে আপনারা আসুন। কিন্তু পরে আমি এই নিয়ে কোনো রকমভাবে কারোকে প্ররোচনায় ফেলতে চাই না, আর কারোকে আমি বিচলিত করতে চাই না। আপনাদের সুস্থ সমাজ যেভাবে আছেন সেভাবে বসবাস করুন। আপনার যদি এই শক্তি যেগুলো বলেছি, আপনার দ্বারায় তন্ত্রমন্ত্র হবে, আপনার দ্বারায় তন্ত্রক্রিয়ার দ্বারায় আপনি উপকৃত হবেন, তন্ত্রক্রিয়ার দ্বারায় আপনার নাম যশ হবে, তন্ত্রক্রিয়ার দ্বারায় আপনি সাধনা লাভ করবেন, তন্ত্রক্রিয়া করে আপনি দেবদেবীর দর্শন পাবেন, আপনি বাক্যসিদ্ধি লাভ করতে পারবেন। এইগুলো আধারটা আগে জেনে তারপরে আপনারা জুড়ুন। তাহলে কি হবে, আপনি সঠিক একটা মানুষ, সেই জায়গায় আপনাকে রাখা যাবে, অসুবিধা হবে না।
গুরুজি একটা কথা, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আমি আপনার এখানে ভর্তি হব, তো আমি এই মাসের লাস্টের দিকে, কারণ আমি আপনার এখানে ভর্তি হব, এবং তার আগে একটা আমার কথা ছিল, মোহিনীমতি সাধনা করতে গেলে কি দেহকে শুদ্ধ করতে হয়? মধুমতি সাধনাতে দেহকে কি আগে শুদ্ধ করতে হয়? আমি তো বলেই দিয়েছি যে আগে জায়গাটা বুঝুন, আগে আপনার মাটি তৈরি করুন, তারপরে গাছ লাগাবেন। আপনি তো গাছ লাগাবার আগেই বলছেন গাছে উঠে বসে আছেন ফল খাওয়ার জন্য। এগুলো সব আলোচনা সাপেক্ষে ব্যাপার আছে, এগুলো ক্লাসে সব আলোচনা হয়। আপনি যে সাধনার কথা বলছেন, ওই সাধনা করে আপনি কি করতে চাইছেন, কি হবে ওই সাধনার লাভ সেটা বলুন। ওই সাধনা করে আপনি কি চাইছেন, কি হবে বলুন। ওটা আমি নিজের জন্যই করতে চাইছি। করলে কি হয় সেটাই বলছি তো। ওই সাধনা করলে কি হয় সেটাই বলছি তো। ওই সাধনাতে মানে আমার মানে ওটা মানে খুব মানে আগ্রহী ওই সাধনাটা, মানে নিজের জন্যই করছি ওটা আমি সাধনা। হ্যাঁ, নিজের জন্যই তো সব করে, পরের জন্য তো করে না। নিজের জন্য যদি করে তাহলে সেটা কিসের মানে ওটা কাজ কি হবে আপনার? ওইটা মেনলি আমি যেটা দেখেছি, মানে ওটা দেখেছি, ওটা নাম যশ ধন সম্পত্তি এসবের জন্য ওই সাধনাটা। আচ্ছা আচ্ছা। মধুমতি সাধনা, যেটা 68 যোগিনীর মধ্যে একটা যোগিনী মধুমতি। আচ্ছা, ঠিক আছে। এবং তার জন্য দক্ষিণামূর্তির পুজো করতে হয়, এবং সেটা কোনো অনলাইনে দেখেছে কিছু? হ্যাঁ, আমি ইউটিউবে ওটা দেখেছিলাম। ওটা কেউ কেউ করছিল, তাই তো? হ্যাঁ, ইউটিউবে আমি দেখছিলাম ওটা। ঠিক আছে, দেখতে পারেন না? হ্যাঁ, আমি যা করছিলাম না, আমার কথা কেটে যাচ্ছে। হ্যালো গুরুজি, গুরুজি ক্ষমা করবেন গুরুজি।
প্রণাম গুরুজি। প্রণাম গুরুজি, জয় গুরু। প্রণাম গুরুজি।